একজন ফার্মাসিস্ট, ডিপ্লোমা এবং ডিফার্ম। তো যেটা হচ্ছে ইস্যু, যে আমাদের গত ক্লাসটা ছিল অ্যানাটমির উপরে, হ্যাঁ। এবং আমি সেখানে বলেছিলাম যে সরি, আমার আসলে খুবই কোল্ড অ্যাটাক, এবং হচ্ছে ঠান্ডা লেগে অবস্থা খুবই বাজে। আমার ভয়েস কেমন শোনাচ্ছে আমি নিজেও জানি না। আর একটু হাঁচি কাশির শব্দ আপনাদেরকে ডিস্টার্ব করতে পারে ক্লাসের মাঝখানে, এজন্য আমি এখনই সরি বলে নিচ্ছি আর কি। ঠিক আছে, তো যেটা হচ্ছে বিষয়, আমাদের গত ক্লাসটা ছিল অ্যানাটমি ক্লাস, মানে আমার গত ক্লাসটা অ্যানাটমি ক্লাস গত সানডেতে হয়েছিল, আর আজকে হচ্ছে আমার ফিজিওলজি ক্লাস। এবং ইনশাল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে সামনের সানডেতে আমার প্যাথোলজি ক্লাসের ওরিয়েন্টেশন ক্লাস হবে আর কি। তো আশা করি সবাই সাথে থাকবেন। যারা জয়েন করেছেন আমি তাদেরকে থ্যাংক ইউ জানাচ্ছি, ওয়েলকাম জানাচ্ছি, এবং আমি রিকোয়েস্ট করব যে আপনাদের পরিচিত কেউ যদি থাকে তাকে লিংকটা দিয়ে তাকে জয়েন করতে বলতে পারেন। এই আর কি, যেহেতু আমার ক্লাস আমি তো আর এভাবে বলতে পারি না যে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হবে বা এরকম কিছু, তবে কেমন ক্লাস হইলো এটা আপনারা ক্লাসের শেষে আশা করি বুঝতে পারবেন আর কি। তো আজকে আচ্ছা, আমি একটু মাঝখানে একটু ইন্টারাপ্ট করি। হ্যাঁ, জি জি। যে বিষয়টা একটু এখানে যারা আছে তাদের উদ্দেশ্যে এখন বলবো না, মনে হয় আরো সবাই আসলে বললে ভালো হয়। অনেকে তো আসবে অনেক লেট করে, ঠিক আছে? আমি যেটা চাচ্ছি, জি, আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে আপনার একটা আমাদের একটা ফেসবুক মেসেঞ্জার গ্রুপ খুলবো আপনাদের নিয়ে, তাহলে এই তথ্যগুলো আদান প্রদান করতে সুবিধা হবে। এই জন্যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আপনাদের কাছে আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের ফেসবুকের লিঙ্কটা সবাই পাঠিয়ে দিলে আমি অ্যাড করে নিব। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো আপলোড করে থাকি প্রতিদিন, আপনারা সেগুলা দেখতে পারেন, এবং সেগুলার থেকে পরবর্তীতে আপনারা ক্লাসগুলা যদি না দেখেন তাহলে আসলে মাথায় কিছু থাকবে না, ঠিক আছে? এই রিকোয়েস্টটা থাকবে। তারপরে আমি শেষের দিকে আরেকবার বলবো, লোক মানে সবাই আসতে থাক, তারপরে আমি এই বিষয়টা নিয়ে আরেকবার আলাপ করবো, ঠিক আছে? ওকে, তাহলে আমি ক্লাস শুরু করার জন্য অনুরোধ করতেছি, যেহেতু হাতে সময় কম। লাস্টে 60 আপনার নাম্বার নেই স্যার? না, 60 আমার নাম্বার না, আমাদের চেম্বারের নাম্বার, কুষ্টিয়া চেম্বারের নাম্বার 60। আচ্ছা, আপনাদের কেউ আমি আপনারা একটু শৃঙ্খলাটা মাথায় রাখবো। আপনারা কেউ কিছু বলতে চাইলে হাত তুলে প্রশ্নটা করবেন, তাহলে সুবিধা হবে। 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে আপনার প্রশ্নগুলার শেষে করার চেষ্টা করবেন। শেষে না করলে হয় কি, কথার মাঝখানে করলে ফ্লোটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এইটা একটু 2টা মেনটেন করার চেষ্টা করবে, তাহলে ক্লাসটা আরো সুন্দর হবে, বুঝতে সুবিধা হবে। ওকে, তাহলে আমি ক্লাস শুরু করার জন্য আমি মুস্তাফিজ স্যারকে অনুরোধ করতেছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যারকে, ধন্যবাদ। আমি তাহলে ক্লাসটা শুরু করি। হ্যাঁ, তো বিষয় যেটা হচ্ছে, আপনারা জানেন আজকে আমাদের হচ্ছে ফিজিওলজি ক্লাস। হ্যাঁ, তো কথা হচ্ছে অ্যানাটমি এবং ফিজিওলজি এই দুইটা হচ্ছে মেডিকেল সায়েন্সের, আমি বলতেছি না যে চিকিৎসা বিজ্ঞানের, হ্যাঁ আমি বলতেছি মেডিকেল সায়েন্সের খুবই বেসিক, খুবই বেসিকও না, মানে বেসিক, ঠিক আছে, বেসিক দুইটা পার্ট, ঠিক আছে, অ্যানাটমি এবং ফিজিওলজি মেডিকেল সায়েন্সের বেসিক দুইটা পার্ট, ঠিক আছে। খেয়াল করেন, আমি কিন্তু বলি নাই যে চিকিৎসা বিজ্ঞানের, ঠিক আছে, কারণ চিকিৎসা ছাড়াও মেডিকেল সায়েন্স আছে, ঠিক আছে।
চিকিৎসা ছাড়াও মেডিকেল সায়েন্স আছে, এবং আমাদের মধ্যে একটা ধারণা আছে যে মানে রোগ নির্ণয় করা, ওষুধ দেওয়া, সে আরোগ্য হইলো, এটাই চিকিৎসা। ঠিক আছে, খুবই ভুল ধারণা। ঠিক আছে, আপনি কাউকে পরামর্শ দিলেন, এটাও চিকিৎসা। ঠিক আছে, আপনি কাউকে তার অভ্যাসগত পরিবর্তন করতে বললেন, এটাও চিকিৎসা। আপনি তার ডায়েটারি হ্যাবিটে পরিবর্তন আনলেন, মানে খাবারে পরিবর্তন আনলেন, এটাও চিকিৎসা। ঠিক আছে, সবই কিন্তু চিকিৎসা। এবং চিকিৎসা বিজ্ঞানের বাইরেও কিন্তু মেডিকেল সায়েন্স আছে। ঠিক আছে না? তো এই হচ্ছে ফ্যাক্টর। হ্যাঁ, তো মেডিকেল সায়েন্সের খুবই বেসিক একটা বিষয় হচ্ছে ফিজিওলজি। ঠিক আছে, তো আমি জাস্ট সাধারণভাবে বলে যাই আর কি। হ্যাঁ, যেহেতু আজকে আমাদের কোনো স্পেশাল টপিকে কথা হবে না, আজকে আমি আপনাদেরকে মানে চেষ্টা করব এমন কিছু ইনফরমেশন দেওয়ার জন্য, মানে সোফার আই নো, যতদূর আমি জানি, হ্যাঁ, আমার কাছে যতদূর মনে হয়েছে যে হয়তোবা এই ইনফরমেশন গুলি আপনাদের অজানা থাকতে পারে। হ্যাঁ, এমনও হতে পারে যে এর চেয়ে অনেক বেশি ইনফরমেশন আপনার জানা আছে। ঠিক আছে, বাট আমার কাছে মনে হয়েছে আর কি যে এগুলি হয়তো আমি আপনাদের সাথে আলাপ করতে পারি, এই হচ্ছে বিষয়। হ্যাঁ, তো আমি হচ্ছে যে কাজটা করব সেটা হচ্ছে আমি প্রেজেন্টেশনে যাব। ঠিক আছে, আমি একটা হ্যাঁ, আচ্ছা, আমি আমি আসলে ওকে, আমি প্রেজেন্টেশনে যাব। হ্যাঁ, আমি আমার স্ক্রিনে আমি প্রেজেন্টেশন করব, তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। ওকে, হ্যাঁ, আশা করি আমার স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। যদি কেউ আমাকে একটু কোঅপারেট করতেন, একটু যদি রেসপন্স করতেন যে আমার স্ক্রিন আসলে আপনারা দেখতে পাচ্ছেন কিনা। জি, দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো আজকে আমরা যেটা পড়বো ফিজিওলজি। আপনারা জানেন ফিজিওলজি মানে হচ্ছে, আমি যদি এভাবে বলি, ফাইজিওলজি, হ্যাঁ তাই তো, ফিজিওলজি। আমার ফন্ট সাইজ একটু বড় করে নিই, তাহলে আপনাদের দেখতে ইজি হবে। দেখতেছেন সব আমার স্ক্রিন? জি, দেখছি স্যার। ওকে, থ্যাংক ইউ। তো ফিজিওলজি, হ্যাঁ, ফিজিওলজি মানে কি? মানে আমাদের ফিজিক্যাল যেই অবস্থাটা, শারীরিক যেই সাধারণ অবস্থাটা, এটাকে আমরা ফিজিওলজি বলি। যদি এটাকে আমরা এভাবে ভাঙি, ফিজিস প্লাস হচ্ছে লজিয়া। হ্যাঁ, তো লজিয়া মানে হচ্ছে নলেজ, আর ফিজিস মানে হচ্ছে মানে শারীরবৃত্তীয় আর কি, যেটা হচ্ছে স্বাভাবিক অবস্থা। তো ফিজিওলজি বলতে আমরা সেটাই বুঝবো কি, নর্মাল ফাংশনিং অফ আওয়ার বডি। আমাদের বডির নর্মাল ফাংশনিং, হ্যাঁ, সাধারণ কার্যকলাপ। ঠিক আছে, আমাদের বডির সাধারণ কার্যকলাপটাকে আমরা কি বলবো, ফিজিওলজি বলবো। ওকে, তো যেমন একটা উদাহরণ আমি দেই, যেমন হচ্ছে জি, কিছু বলতে চাচ্ছিলেন কেউ? নাজিমউদ্দিন ভাই। আচ্ছা, নাজিমউদ্দিন ভাই একটু কাইন্ডলি আপনি মিউট করবেন প্লিজ। আপনার এখান থেকে নয়েজ আসতেছে, একটু মিউট করে দেন। জি, থ্যাংক ইউ। তো যেটা হচ্ছে কথা, নর্মাল ফাংশনিং অফ আওয়ার বডি, এটাকে আমরা বলবো ফিজিওলজি। হ্যাঁ, তো যেমন হচ্ছে, খেয়াল করেন, যখন হচ্ছে আপনার হাতে মনে করেন মোবাইল নিয়ে আপনি যাচ্ছেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন, কেউ যদি আপনার হাত থেকে মোবাইলটাকে টান দেয়, তখন আপনি কি করবেন? আপনি উল্টা দিকে হাতটা টান দিবেন না? উল্টা দিকে হাতটা টান দিবেন না? হ্যাঁ, অ্যাকশন। ঠিক আছে, অ্যাকশন এন্ড হচ্ছে রিঅ্যাক্ট বা রিঅ্যাকশন। ঠিক আছে, এই যে আপনার হাতে যে একজন মোবাইলটা টান দিল, এবং আপনি যে সেটার সাথে রিঅ্যাক্ট করলেন, উল্টা দিকে আপনার হাতটা টান দিলেন। হ্যাঁ, তাহলে এই যে জিনিসটা, এটাকে আমরা বলবো কি, ফিজিওলজি। কেন? কারণ
আপনি যে হাতটা টান দিলেন, হ্যাঁ, এটা কিন্তু আপনি মানে এটা অটোমেটিক হয়ে গেছে, ঠিক আছে? এটা না হইলে বরং আপনার হাত থেকে মোবাইলটা চুরি হয়ে যাইত, তাই না? তাহলে আপনি যেহেতু স্বাভাবিক কাজটা করছেন, তাইলে এটা ঠিকঠাক। হুম। একইভাবে আরেকটা বেঠিকের উদাহরণ দিই। যেমন মনে করেন হচ্ছে লাইক কি বলে, অনেকের হচ্ছে মনে করেন আহ কাশি হচ্ছে, প্রচুর কাশি হচ্ছে, কাশি হচ্ছে, কফ যাচ্ছে, কাশি হচ্ছে, কফ যাচ্ছে, ঠিক আছে? তো এটাকে কি আমরা ফিজিওলজি বলবো? এটা ফিজিওলজি না। কেন? কারণ এটা কি অ্যাব নরমাল, ঠিক আছে? এটা কি অ্যাবনর্মাল, মানে সাধারণ না, ঠিক আছে? অ্যাবনর্মাল। তো যখন অ্যাবনর্মাল কিছু হবে তখন আমরা এটাকে কি বলবো? প্যাথোলজি। তাহলে ফিজিওলজি হচ্ছে নর্মাল ফাংশনিং, যেটা হওয়ার কথা সেটাই হয়েছে, ঠিক আছে? আর প্যাথোলজি হচ্ছে অ্যাবনর্মাল ফাংশনিং। হ্যাঁ, এখন কথা হচ্ছে কেন আমরা ফিজিওলজি জানবো? আমি বলেছিলাম যে ইন্টারনেট এত স্লো যে আমি আসলে লোড করতে পারবো কিনা আমি জানি না। আমি বলেছিলাম অ্যানাটমি হচ্ছে ম্যাপ। হ্যাঁ, অ্যানাটমি হচ্ছে কি? অ্যানাটমি হচ্ছে ম্যাপ। কিসের ম্যাপ? হিউম্যান বডির ম্যাপ, ঠিক আছে? অ্যানাটমি যদি হিউম্যান বডির ম্যাপ হয়, তাহলে আমি বলবো ফিজিওলজি হচ্ছে কি? ফিজিওলজি হচ্ছে কানেকশন, ঠিক আছে? অর্থাৎ মনে করেন আপনি ঢাকা থেকে চিটাগং যাবেন, ঠিক আছে? তাহলে আপনাকে বুঝতে হবে ঢাকা থেকে চিটাগং যাইতে হইলে আপনাকে কোন কোন জেলার উপর দিয়ে যাইতে হবে। লাইক মনে করেন আপনি ঢাকা থেকে চিটাগং যাইতে হইলে, আমি জানি এখানে হয়তো ম্যাক্সিমাম বাংলাদেশেরই আছেন, তো অনেকেই চিনবেন। হ্যাঁ, আগে আপনাকে নারায়ণগঞ্জ জেলা ক্রস করতে হবে, দেন হচ্ছে আপনাকে কুমিল্লা জেলা ক্রস করতে হবে, দেন হচ্ছে ফেনী জেলা ক্রস করতে হবে, তারপরে হচ্ছে চিটাগং, তাই তো? এখন প্রশ্ন আসে, ম্যাপ ম্যাপ অফ বাংলাদেশ, প্রশ্ন আসে যে ঢাকা থেকে চিটাগং আপনি কিভাবে যাবেন, ঠিক আছে? এখন কিভাবে যাবেন এই প্রশ্নটা যখন আসবে, সাথে সাথে এই প্রশ্নটাও আসবে যে আপনি ঢাকা থেকে চিটাগং কিভাবে যেতে পারবেন, ঠিক আছে? না, রাস্তা তো থাকতে হবে, তাই না? আপনি ঢাকা থেকে চিটাগং কিন্তু সুড়ঙ্গ কেটেও যেতে পারেন, ঠিক আছে? হয়তো 150-200 বছর লেগে যাবে, কিন্তু এটা তো ওয়ে না। এটা হয়ে যাবে কি? প্যাথোলজি, অস্বাভাবিক। হ্যাঁ, কথা হচ্ছে স্বাভাবিক কার্যক্রমে আপনি ঢাকা থেকে চিটাগং কিভাবে যেতে পারেন। হ্যাঁ, আপনি বাই রোড যেতে পারেন, ট্রেনে যেতে পারেন, অথবা এয়ারে যেতে পারেন, বিমানে যেতে পারেন, ঠিক আছে? তাহলে এই যে সেন্স হাউ টু ট্রাভেল ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, হ্যাঁ, এই যে সেন্স, দ্যাটস কল্ড ফিজিওলজি, ঠিক আছে? প্রশ্ন হিউম্যান সবাই বডি। লিখে রাখেন, জি, পরে করবেন, প্রশ্ন পরে করবেন, সবাই প্রশ্ন লিখে রাখেন। আচ্ছা, হ্যাঁ, কোশ্চেন থাকলে করতে পারবেন, কোনো সমস্যা নাই, কোশ্চেনের জন্য সময় পাবেন, ঠিক আছে? আমি কোশ্চেন অনেক পছন্দ করি, প্রশ্ন করার জন্য সময় পাবেন, আমার ইমেজ লোড হচ্ছে না। আচ্ছা, যা হোক, তো যা বলছিলাম যে আপনার ফিজিওলজিটা হচ্ছে কি? কানেকশন, ঠিক আছে? একটা প্রশ্নের উত্তর আমাকে দেন। হুম, মনে করেন একজন মানুষ ফুটবল খেলতে গিয়ে পায়ে ব্যথা পাইছে, আপনি কি তাকে আর্নিকা সাজেস্ট করলেন, সে আর্নিকা খাইলো, এবং আপনাকে পরদিন ফোন দিয়ে বললো ডাক্তার সাহেব আপনি যে ওষুধ দিছেন খুবই ভালো ওষুধ, হ্যাঁ, আমি 2 ডোজ খাওয়ার পরে সুস্থ হয়ে গেছি। ওকে, আবার পরের দিন ওই লোকটাই বা অন্য একজন লোক কি হয়েছে, ব্যাডমিন্টন খেলতে গিয়ে ঘাড়ে ব্যথা পাইছে, তাকেও আপনি আর্নিকা দিলেন এবং সেও সুস্থ হয়ে গেল, ঠিক আছে? পরের দিন সেও আপনাকে ধন্যবাদ জানাইলো। এখন কথা হচ্ছে এই একই আর্নিকা, আর্নিকা, হ্যাঁ, আমি স্পেলিং মিস্টেক করতে পারি হয়তো, সরি, মনে হয় স্পেলিং ঠিকই লিখছি। হ্যাঁ, আর্নিকা একবার হচ্ছে তার কি হ্যামস্ট্রিং, হ্যাম হ্যামস্ট্রিং ইঞ্জুরি, একবার হয়েছে কি তার শোল্ডার ইঞ্জুরি। হ্যাঁ, ওকে, তাহলে আমার কথা হচ্ছে মানে আর্নিকা কিভাবে বুঝলো যে তাকে কোথায় কাজ করতে হবে? সে এই যে যার মানে পায়ের এখানে ব্যথা হয়েছে, সে তো আর্নিকা তো তার কাঁধে গিয়ে কাজ করতে পারতো, পায়ের ব্যথা পায়ে থাকতো, আর্নিকা ঘাড়ের ওখানে যাইয়া বসে আছে। অথবা যার ঘাড়ের এখানে ব্যথা হয়েছে, হ্যাঁ, কিভাবে মানে আর্নিকা এটা ডিটেক্ট করলো যে তার ঘাড়ের ওখানে ব্যথা? কিভাবে?
প্রসেসটা কি, কিভাবে বুঝলো এই মেডিসিনটা, বুঝলো কিভাবে যে আমাকে কোথায় গিয়ে কাজ করতে হবে? কে বলতে পারবেন? হু, বলেন। হুম, স্যার আর্নিকে ওই যে কানেকশনটা জানে আর কি, ম্যাপটা জানে, কানেকশন জানে। হাউ হাউ কেমনে কানেকশন জানে? এটা তো অবশ্যই, আমি যেহেতু ম্যাথ বের করতেছি এবং আমি জানি যে নাজিম ভাই খুবই ক্লেভার একজন মানুষ, ওয়াইজ একজন মানুষ, সরি টু সে ওয়াইজ। নাজিম ভাই খুবই ওয়াইজ। আমি আমি পার্সোনালি আমি আপনাকে খুব শ্রদ্ধা করি, ঠিক আছে? তো আপনি এইটুকু পারবেন, এটা খুবই খুবই স্বাভাবিক। বাট আর আপনি যেহেতু উত্তর দিচ্ছেন, সো আমি বলবো যে আরেকটু কি ডেসক্রাইব করবেন, যেহেতু আপনি ফোর্থ ব্যাচের স্টুডেন্ট, আপনি এই ব্যাপারটা জানা থাকার কথা। অন্য কেউ অ্যান্সার করলে আমি হয়তো তাকে ফার্দার কোয়েশ্চেন করতাম না। নাজিম ভাই প্লিজ। স্যার আমি তাহলে ডেসক্রাইব করতে হবে? লেটস ট্রাই, কিছু না কিছু তো একটা হবেই, একটু ফানি করলাম না হয়, বলেন। ওকে ওকে স্যার, আমরা যেটা জানি সেটা হচ্ছে যে আমাদের হোমিওপ্যাথিক মেডিসিনটা এটা নার্ভের মাধ্যমে এই, তার কাজ পৌঁছায়। সম্পাদন সম্পাদন করে। জি হ্যাঁ, তো আমাদের সর্বাঙ্গে নার্ভ আছে, আছে বলেই আমরা ব্যথা অনুভব করি। জি এবং যদি না থাকে তাহলে সেটা অবশ বোধ করতাম, সেটার কোনো ফিল আমরা পেতাম না। জি। তাহলে আমার সব জায়গায় কিন্তু এই বিষয়টা আছে, এবং আমার নার্ভটা কিন্তু, আমার ব্রেইনও কিন্তু আমার নার্ভ। কাজেই আমার এই পুরোটা কানেকশন কিন্তু পুরোটা আছে, অর্থাৎ আমার হাতে যদি ব্যথা হয় এটা আমার মাথা জানে। জি হ্যাঁ, আবার আমার হচ্ছে গিয়ে যদি পায়ে ব্যথা হয় সেটাও আমার মাথা জানে, আমার মাথা বুঝে। এখানে পুরো বিষয়টা কিন্তু কন্ট্রোলিং হয় মাথা থেকে। কিন্তু হচ্ছে গিয়ে মানে এই প্রান্তীয় গুলোতে এসে কন্ট্রোল করতে পারে আর কি, সে এটা এটা তার কাজ। যাক, এটা মানে আপনি জানেন, আমি আপনার উদ্দেশ্যে উত্তরটা দিচ্ছি আর কি। তো হ্যাঁ হ্যাঁ, এখন থ্যাংক ইউ। আমার যেহেতু আমি যদি হাতে আমার ওষুধটা আমি দিই, কিংবা আমার জিহ্বায় যদি আমার ওষুধটা দিই, কিংবা আমি যদি ঘ্রাণে নিই, তাহলে আমার নার্ভের সংস্পর্শে এটা আসার পরেই এই খবরটা ব্রেইনে যাবে, এবং ব্রেইন বুঝবে যে কোথায় ওষুধটা মানে সে ইয়ে করতে হবে, ডেলিভারি দিতে হবে। সে সেই পর্যন্ত নিয়ে যাবে, তারপর আচ্ছা, ওষুধ তার নিজস্ব পদ্ধতিতে সেই অনুযায়ী কাজ করবে। আহ এই আর কি, মানে আপনি তো স্যার সংক্ষেপ উত্তরটা চাচ্ছিলেন আর কি, যে কিভাবে হ্যাঁ, সে জানবে। থ্যাংক ইউ। তো তো থ্যাংক ইউ নাজিম ভাই। তো বিষয়টা হচ্ছে যে হোয়াট এভার দ্য মেডিসিন ইজ এবং হোয়াট এভার দ্য কেস ইজ, রোগ যেটাই হোক, ওষুধ যেটাই হোক, ঠিক আছে, ফ্যাক্টর হচ্ছে কি, এটা একটা গেম। হ্যাঁ, গেমটা কি, লক এন্ড কি, ঠিক আছে, তালা চাবির খেলা, ঠিক আছে। এটা ওষুধ যাই হোক, হোয়াট এভার আপনার মানে যদি মানে কি বলে, আপনি যদি তুলসী পাতাও দেন, তুলসী পাতা আমাদের আমরা জানি ঠান্ডার জন্য খুবই উপকারী। যদি কেউ তুলসী পাতাও খায়, ঠিক আছে, এটা তো আহ ওষুধ না, কিন্তু কথা হচ্ছে এটাও যদি খায়, তুলসী পাতা কিভাবে বুঝবে যে আমাকে চেস্টে গিয়ে কাজ করতে হবে? হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। তো লক এন্ড কি একটা ফ্যাক্টর আছে, লক এন্ড কি, ঠিক আছে। তো এটাই হচ্ছে ফ্যাক্টর আমাদের বডির। কোন জায়গায় যখন কোন একটা রোগ বা কোন একটা সমস্যা, কোন একটা অস্থিরতা, কোন একটা অ্যাবনর্মালিটি, কোন একটা প্যাথোলজি তৈরি হয়, তখন সেইখানে অটোমেটিক্যালি, ঠিক আছে, এটা অটোমেটিক্যালি বলে কিছু নাই, আল্লাহ প্রদত্ত অবশ্যই, আলহামদুলিল্লাহ, আল্লাহ এমন একটা সিস্টেম করে দিচ্ছেন, তখন সেখানে একটা কি তৈরি হয়, রিসেপ্টর তৈরি হয়, ঠিক আছে, বা লক তৈরি হয়, ঠিক আছে, একটা রিসেপ্টর তৈরি হয়। রিসেপ্টর শব্দটা কিভাবে আসছে, রিসিভ থেকে, ঠিক আছে, রিসিভ, আর ই সি আই ই ভি ই, রিসিভ। হ্যাঁ, হ্যাঁ, তো এই যে রিসিভ, এই যে রিসিভ থেকে রিসেপ্টর, তাহলে একটা রিসেপ্টর তৈরি হয় হুম আমাদের বডিতে। সেই রিসেপ্টরটা সব সময় একটা, রিসেপ্টরটা যেহেতু চাবি, তার অভাবটা কিসের, একটা চাবির, রিসেপ্টরটা যেহেতু তালা, তার সবসময় অভাব থাকে হচ্ছে একটা চাবির অভাব, ঠিক আছে। আমি মানুষ, আমার অভাব হচ্ছে টাকার অভাব, শান্তির অভাব। ঠিক একইভাবে তালার অভাব কি, চাবি। তালা সবসময় একটা চাবি খুঁজে, ঠিক আছে, সেই চাবিটা হচ্ছে আর্নিকা, ঠিক আছে। তো এটাই হচ্ছে ফ্যাক্টর। যখন আপনার হ্যামস্ট্রিং ইনজুরি, রিসেপ্টর তৈরি হয়ে থাকবে ওখানে, শোল্ডার ইনজুরি, রিসেপ্টর তৈরি হয়ে থাকবে ওখানে, ঠিক আছে। আপনার ব্যাক পেইন, মনে করেন কক্সিসের ব্যাক পেইন, রিসেপ্টর তৈরি হয়ে থাকবে ওখানে, ঠিক আছে। আপনি যখনই কোনো মেডিসিন দিবেন, যখনই হোয়াট এভার, সেটা যে কোনো মেডিসিন হতে পারে, যাই দিবেন, হ্যাঁ, আপনার ওই যে কি,
চাবি, সে তার লককে খুঁজে নিবে এবং লক সেও তার চাবিটাকে মানে এন্ট্রি হইতে চান্স দিবে। ঠিক আছে, এই লক এন্ড কি গেমের মাধ্যমে আসলে আমাদের বডিতে সব ধরনের প্রোডাক্ট, সব ধরনের মেডিসিন কাজ করে। হ্যাঁ ঠিক আছে, সেটা হয়তো নার্ভাস সিস্টেমের মাধ্যমে পৌঁছায়, লাইক মনে করেন নিউরনের মাধ্যমে পৌঁছায়। ঠিক আছে, অথবা সে হতে পারে যে আপনার লাইক ব্লাডের মাধ্যমে পৌঁছাইলো। ঠিক আছে, অথবা মনে করেন সে হচ্ছে লিম্ফের মাধ্যমে পৌঁছাইলো। ঠিক আছে, কিন্তু কোথায় পৌঁছাতে হবে এটা তাকে বলে দিবে কে? হ্যাঁ, ব্লাড তো সব জায়গায় আছে, নার্ভও তো সব জায়গায় আছে, কিন্তু কোন নার্ভে? ঠিক আছে, এটা বলে দেয় রিসেপ্টর। ঠিক আছে, ফ্যাক্টর হচ্ছে এটা। আর ব্রেইন বা আমাদের সেরেবেলাম বা ওরা তো আসলে সবই এটা শুধু ওষুধ না, ওরা তো সবই কন্ট্রোল করে। বাট আমি যদি অন স্পেসিফিক এরা, হ্যাঁ স্পেসিফিক ভিউ থেকে যদি আমি বলতে চাই, ফ্যাক্টরটা হচ্ছে রিসেপ্টরস। তো আমি একটা বিষয় আপনাদেরকে বলে দিলাম, আমি জানি না এইভাবে আসলে বিষয়গুলি আপনাদের আগেই জানা ছিল কিনা, এমন মনে হচ্ছে কিনা যে দূর এটা তো জানি, আমি জানি না, কিন্তু ফ্যাক্টর এইটা। ঠিক আছে, এইভাবে কিন্তু আমাদের বডিতে সবকিছু কাজ করে। আপনি যখন ওটস স্যালাইন খাবেন তখন ওইভাবে কাজ করে। ঠিক আছে, সবকিছুই। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন আমি করি, লাইক আচ্ছা এই যে ম্যাপ আমার লোড হয়েছে, যেটা আমি বলতেছিলাম যে ফিজিওলজির বিষয়টা খেয়াল করেন। এই তো ঢাকা। আচ্ছা আমি কি প্রেজেন্টেশন আছি? হ্যাঁ দেখা যাচ্ছে। তো এই তো হচ্ছে ঢাকা। হুম তো মনে করেন ঢাকা থেকে দেখছেন, আপনি খেয়াল করছেন ঢাকা থেকে চিটাগং যাইতে হলে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, দেন হচ্ছে এই দিক দিয়ে কুমিল্লা যাইতে হবে, তারপরে ফেনী, তারপরে চিটাগং। হ্যাঁ, এইভাবে এই যে রুটটা, পাথওয়ে কিভাবে পৌঁছাইতে হবে, এই বিষয়গুলোই হচ্ছে ফিজিওলজি। ঠিক আছে, আর কোনটার পাশে কোনটা আছে এই বিষয়টা হচ্ছে অ্যানাটমি। ঠিক আছে, এই দুইটা জ্ঞান ছাড়া আপনি কোনো কিছুই আসলে না বুঝতে পারবেন না বলতে পারবেন। ঠিক আছে, কেন বলতে পারবেন না, কেন বুঝতে পারবেন না? যে কই আমরা তো প্র্যাকটিস করতেছি, বুঝতেও আছি বলতেও আছি। ঠিক আছে না, আমরা তো প্র্যাকটিস করতেছি, আমরা তো বুঝতেও আছি বলতেও আছি, তাহলে আপনি কিভাবে বললেন যে অ্যানাটমি ফিজিওলজি না জানলে বলা যাবে না, বোঝা যাবে না? কোশ্চেন না। এখন আমি আসি। আচ্ছা, হাঁচি আমাদের কেন হয় বলেন তো? কেন হাঁচি হয়? এক একজন এক একটা উত্তর দেন, সমস্যা নাই। কেন হয়? বা হাঁচি হওয়ার তো একটা কারণ না, অনেকগুলি কারণ। কেন হয়? অনেক মানে ঠান্ডা লাগার কারণেও কাশি হতে পারে। ঠান্ডা, হ্যাঁ, কোল্ড অ্যাটাক। আর কিছু? ধুলোবালি থেকে হতে পারে, ধুলাবালি অ্যালার্জির না, কারণে হতে পারে, ডাস্ট। হ্যাঁ, অ্যালার্জির কারণে হতে পারে। অ্যালার্জি। ওকে, অ্যালার্জি। আর কিছু? স্যার যখন আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টে ইরিটেশন হয় মূলত তখন হাঁচি হয়। সরি, রেসপিরেটরি ট্র্যাক্টে কি হয়? স্যার ইরিটেশন। ইরিটেশন। ওকে ওকে, থ্যাংক ইউ। আর কিছু? সূর্যের দিকে তাকালে। ওকে, সূর্যের সানলাইট। দিকে তাকালে হাসি হয় না, এটা তেমন হয় না। আচ্ছা মনে করেন হয়, কারো কারো তো হয়ই। আমার তো হয়, আমি তো সূর্যের দিকে বা লাইটের দিকে তাকালে আমার হাঁচি হয়। এটা এক লক্ষর মাঝে একজন, মানে কোটির মাঝে একজন দুইজন। আচ্ছা এটা এক যারা কোটির একবার মধ্যেও যদি দুর্বল। না ঠিক আছে, এক কোটির মধ্যেও যদি একজন হয় এটা আমাদেরকে ধরতে হবে, সে তো মানুষ। ঠিক আছে, আর কিছু? উগ্র গন্ধে হয়, কোল্ড অ্যালার্জিতে হয়। কিসে? সরি। যে কোনো উগ্র গন্ধ, বিশেষ করে রান্না জাতীয় কোনো উগ্র গন্ধ আচ্ছা যখন নাকে আচ্ছা, আসে ODOUR, অর্ডার। হ্যাঁ, মরিচের গুঁড়া। কোল্ড অর্ডার। অ্যালার্জিতে হয়। হুম হুম ফুড, তাই তো? কোল্ড তাই তো? অ্যালার্জি বলেছি, হ্যাঁ কোল্ড অ্যালার্জি। হ্যাঁ, কোল্ড অ্যালার্জি আমরা লিখেছি ম্যাম, কোল্ড অ্যাটাক। হ্যাঁ, তো এখন আমার কথা হচ্ছে, ওকে আমরা পাইলাম, মনে করেন ঠান্ডা লাগলে অ্যালার্জি হয়, আর ধুলাবালি ঢুকলে অ্যালার্জি হয়, অ্যালার্জি হইলেও অ্যালার্জি হয়, ইরিটেশন হইলে অ্যালার্জি হয়, সানলাইট অ্যালার্জি হয়, দুর্গন্ধ অ্যালার্জি হয়, ফুড অ্যালার্জি হয়। হ্যাঁ, লাইক মনে করেন যে আমি হাঁসের গোশত খাইলাম, আমার অ্যালার্জি হইলো।
হ্যাঁ, বা গরুর গোশত খাইলাম অ্যালার্জি হইলো। এখন আমার কথা হচ্ছে ফ্যাক্টরটা খেয়াল করেন। আমি যেটা বলতেছিলাম যে স্যার আপনি তো বললেন যে অ্যানাটমি ফিজিওলজি না জানলে আসলে কিছুই জানা হয় না, কই আমরা তো 10 বছর ধরে প্র্যাকটিস করতেছি। হতে পারে কেউ একজন, ঠিক আছে, আমি কিন্তু মানে আহ, যিনি 10 বছর ধরে প্র্যাকটিস করতেছেন তার তুলনায় আমি আসলে একজন শিশু। হ্যাঁ, আমি যথেষ্ট বিনয়ের সাথে আমি একটু বর্ণনা দিচ্ছি আর কি, আর কিছুই না। আমি যে শিখাচ্ছি বিষয়টা এটা না, আমিও আপনাদের সাথে শেয়ার করতেছি। এবং আমি সবসময় বলি যে মানে হোমিও ডাইজেস্ট আমাকে যেটা দিছে সেটা হচ্ছে আমাকে শিখার সুযোগ দিচ্ছে, ঠিক আছে। তা আমি কিন্তু শিখাচ্ছি না, আমি জাস্ট এটা বর্ণনা দিচ্ছি যেটা আমি জানি, এটাকে আমি আপনাদের সাথে একটু কথা বলে নিচ্ছি আর কি, আর কিছু না। হ্যাঁ, তো হ্যাঁ, এখন কথা হচ্ছে আমি নতুন একটা স্লাইডে যাই। খেয়াল করেন অ্যালার্জি। অ্যালার্জি শব্দটা আসছে হচ্ছে অ্যালার্জেন থেকে। হ্যাঁ, অ্যালার্জিটা হচ্ছে কি রেসপন্স আমাদের বডিতে, যে কোনো একটা দুর্ঘটনা, যে কোনো একটা অস্বাভাবিক কিছু হইলে আমাদের বডি হচ্ছে অ্যালার্জির মাধ্যমে, হাঁচির মাধ্যমে, হ্যাঁ, নাক দিয়ে পানি পড়ে, এই যে স্নিজিং, ঠিক আছে, স্নিজিং। আমি লিখি একটু, নইলে তো আসলে অনেক জিনিস। স্নিজিং, হ্যাঁ, এই যে স্নিজিংটা হয়, বা হচ্ছে যে অ্যালার্জিক রাইনাইটিস, হ্যাঁ, এই যে ফ্যাক্টর গুলি, ঠিক আছে। তো এই এই জিনিসটা হচ্ছে প্রতিক্রিয়া, কিন্তু এটা কেন হয়? এটা হয় হচ্ছে অ্যালার্জেনের কারণে, ঠিক আছে। অ্যালার্জেনটা কি? অ্যালার্জেনটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ এনিমি, ঠিক আছে, আমাদের বডির জন্য যেটা শত্রু। এটাকে আমরা এভাবেও বলতে পারি ফরেন, ফরেন, হ্যাঁ, অর্থাৎ বাইরের। আমাদের বডি যেই বস্তুটাকে আমাদের বডির নিজস্ব মনে করবে না, বাইরের কিছু মনে করবে এবং শত্রু মনে করবে, তাকেই সে কি অ্যালার্জেন হিসেবে কাউন্ট করবে, অ্যালার্জেন হিসেবে বিবেচনা করবে, যার ফলশ্রুতিতে আমাদের অ্যালার্জি হয়ে যাবে। ওকে, ক্লিয়ার? এখন কথা হচ্ছে এই যে অ্যালার্জি হয়, মনে করেন কারো অ্যালার্জি হয়েছে, আপনার কাছে আসছে, স্যার আমার অ্যালার্জি, ঠান্ডা, হাঁচি, কাশি, খুবই খারাপ অবস্থা, আমাকে কিছু ওষুধ দেন। আপনি তাকে মনে করেন সাচেস আপনি তাকে একটা ওষুধ দিয়ে দিলেন। হ্যাঁ, আমি এখানেই লিখি, সাচেস আপনি মনে করেন তাকে XYZ একটা ওষুধ দিলেন, তার অ্যালার্জি চলে গেল। আপনি কি তার ভালো করলেন না খারাপ করলেন? মানে হাস্যকর প্রশ্ন কিনা জানি না, বলেন একটু, আপনি কি তার ভালো করলেন না খারাপ করলেন? স্যার ভালোই তো করলাম। থ্যাংক ইউ। অবশ্যই করে দিলাম। হ্যাঁ, সেটাই, ভালোই তো করার কথা। আর কারো কোনো অবজারভেশন? ভালো তো অবশ্যই ভালো, কিন্তু প্রশ্ন হচ্ছে আমি তার যাবত এটা আমাদের লক্ষণ আর কি কি হতে পারে লক্ষণ, সামগ্রিকভাবে সিদ্ধান্ত নিতে হবে আমরা কোন ঔষধ দেব বা কোনটা পরে কোনটা দেব। ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা রক্ষা না করলে আমার দেওয়াটাই বিফল এবং লাভের পরে ক্ষতি হতে পারে। হ্যাঁ, থ্যাংক ইউ, ধন্যবাদ। হ্যাঁ, যেহেতু আমাদের চিন্তা ভাবনা হচ্ছে হোলিস্টিক, ফুল মানুষটাকে, সম্পূর্ণ মানুষটাকে আমি চিন্তা করি। সো হ্যাঁ, নাজিম উদ্দিন ভাই, থ্যাংক ইউ, আপনি উত্তরটা দিয়েছেন। তো আমি একটু ডেসক্রাইব করি বিষয়টা। হ্যাঁ, একটু মানে গভীর থেকে আসি, ঠিক আছে। তো মনে করেন যে ব্যাপারটা হয়েছে XYZ দেওয়ার কারণে আপনার হচ্ছে কি অ্যালার্জেন, যেটা অর্থাৎ বাইরের যে শত্রু, অ্যালার্জেন অথবা এনিমি অথবা ফরেন ফরেন বডি, হ্যাঁ, ফরেন বডি, এই বাইরের শত্রু, হ্যাঁ, এরা ঢুকলো, কিন্তু আপনার বডি তাকে চিনতে পারলো না, ঠিক আছে। কারণ কি আপনি ওষুধ দিয়ে আপনি তার অ্যালার্জিটা বন্ধ করে দিছেন, ঠিক আছে। ওষুধ দিয়ে আপনি বা আমি কি করছি, তার অ্যালার্জিটা বন্ধ করে দিছি। অ্যালার্জি থাকার কারণে সে আসলে কি করত,
অ্যালার্জেনকে চিনতো, এনিমিকে চিনতো, ফরেন বডিগুলিকে চিনতো, যার কারণে সে হচ্ছে স্নিজিং দিত, অ্যালার্জিক রাইনিটিস দিত, এবং কি করতো আমরা কি বলি রানি নোজ, হ্যাঁ, মানে নাক দিয়ে পানি পড়ে, হ্যাঁ, এটাকে কি বলি রানি নোজ বলি, রানি নোজ, হ্যাঁ। তো এই যে বিষয়গুলি সে আমাদেরকে এইগুলি দিয়ে যে জ্বালাইতো, প্যারা দিত, ঝামেলা দিত, সে আসলে কি করত যখন আমাদের নাক দিয়ে এই যে জিনিসগুলি কোল্ড, ডাস্ট, ইরিটেশন, সানলাইট, অডর, ফুড, নাক না শুধু বডির স্কিন হতে পারে, চোখ হতে পারে, যেমন অ্যালার্জির কারণে চোখ লাল হয়ে যায়, এই যে ফ্যাক্টরগুলি, এগুলির কারণে সে এগুলিকে সে আমাদের বডির জন্য ক্ষতিকর হিসেবে বিবেচনা করত, যার কারণে সে হচ্ছে আমাদেরকে স্নিজিং, অ্যালার্জিক রাইনিটিস, রানি নোজ, ঠিক আছে, যে চামড়া ফুলে যাওয়া, ছোপ ছোপ দাগ হওয়া, এই লক্ষণগুলির মাধ্যমে সে আমাকে বলতো যে আমার সমস্যা হচ্ছে। আমাদের বডি আমাদেরকে বলে যে আমার তার সমস্যা হচ্ছে, এটা সে বলে। এখন আমি ওষুধ দিয়ে যদি তার এই এগুলি যে চিনে, সে এগুলি যে চিনতে পারে, সেই চেনার ক্ষমতাটা যদি আমি নাই করে দেই, তাহলে কি হবে? দুনিয়া থেকে কি এগুলি বিলুপ্ত হয়ে যাবে? ঠান্ডা চলে যাবে, ডাস্ট থাকবে না, তাই কি হবে? দুর্গন্ধ চলে যাবে? থাকবে। এগুলি ঢুকবেও, কিন্তু আমার এই XYZ ওষুধ খাওয়ার কারণে ওই ব্যক্তির আর অ্যালার্জি চিনার ক্ষমতাটা নষ্ট হয়ে যাবে। আলটিমেটলি আমি তাহলে তার কি করলাম? তার তো আমি ক্ষতি করে দিলাম। তার বডিতে তো এখন মনে করেন ফুলের রেণু ঢুকে যাবে নাক দিয়া, ঠিক আছে। সে মনে করেন অত্যধিক কোলেস্টেরল খাবে, অনেক বেশি চিংড়ি খেয়ে ফেলবে, কোলেস্টেরল খাবে, তারপরেও তার চামড়া ফুলবে না। কেন? ওই যে কোলেস্টেরলটা যে তার জন্য ক্ষতি করে, এটা যেন সে চিনতে না পারে, আমি সেই ব্যবস্থাটা করে দিলাম ওষুধ দেওয়ার কারণে। কাহিনীটা বুঝছেন? পার্থক্যটা ধরতে পারছেন কিনা? এই যে আমি যেটা বললাম যে আমি ফিজিওলজি কেন জানবো? ফিজিওলজি না জেনেই তো আমি প্র্যাকটিস করতে পারতেছি, ফিজিওলজি না জেনেই তো আমি DHMS BHMS পাস করে ফেলছি। ফিজিওলজি জানতে হবে কেন? ওয়াই মুস্তাফিজ, ওয়াই উই শুড নো ফিজিওলজি? দ্যাটস ওয়াই উই শুড নো ফিজিওলজি। ইজ ইট ক্লিয়ার? বুঝছেন বিষয়টা? এটা হচ্ছে ফ্যাক্টর। কি হয়, কেন হয়, তার গভীর থেকে আপনি যদি এটাকে বর্ণনা করতে যান, তাহলে অবশ্যই আপনাকে ফিজিওলজি জানতে হবে। আমি জানি না বিষয়টা ফানি মনে হইলো কিনা, বাট এটা সত্য। আপনার ঠিক আছে স্যার, তবে আরেকটু গভীর ভাবে একটু বললেন স্যার, এই যে ফিজিওলজিটা আমরা কেন ব্যবহার করব, কোথায়, মানে প্রয়োগ করব কিভাবে? জানবো তো অবশ্যই, জানার সাথে আমি প্রয়োগ যদি করতে পারি না, তাহলে এই জানার অর্থ নাই। হ্যাঁ, আচ্ছা, এখন মনে করেন একজন পেশেন্ট আসছে। হ্যাঁ, আমি বলতেছি, আরেকটা আমি স্লাইড নিয়ে নেই। আমার লেখা টেখা কি আপনারা পড়তে পারতেছেন? ফন্ট সাইজ এগুলি কি ঠিকঠাক আছে? আমি দেখতে পাচ্ছি ছোট, মানে একটু ছোট না? আচ্ছা, আমি একটু ফন্ট সাইজ বড় করে দিলাম। মনে করেন একজন পেশেন্ট আসছে, কি লুজ মোশন, ঠিক আছে, পাতলা পায়খানা, আমরা স্বাভাবিকভাবে যেটা বলি, হ্যাঁ, এমনিতে আমরা বলবো যে কি ডায়রিয়াল ইমপ্রেশন, তাই তো, বা লুজ মোশন, আমরা সাধারণ ইংলিশ ইউজ করি, নট নেসেসারি আমাদের মেডিকেল টার্মিনোলজি ইউজ করতে হবে বুঝার স্বার্থে। ওকে, মনে করেন সে লুজ মোশন নিয়ে আসছে, তার হচ্ছে কোলিক, মানে কোলিক বলতে আমরা পেইন বুঝি, হ্যাঁ, পেইন, ভিতরের পেইনটাকে, বডির ভিতরের দিকের পেইনটাকে কোলিক বলা হয়, ঠিক আছে। বিভিন্ন ধরনের পেইন গুলি, পেইন, তারপরে হচ্ছে মনে করেন স্ক্র্যাম্প, ঠিক আছে, মানে চাপ দিয়ে ধরে পেটের ভিতরে একটু চাপ চাপ ব্যথা, আর হচ্ছে যে মাথায় ব্যথা, হ্যাঁ, আর ব্যথাটা মনে করেন যে প্রায় 30 মিনিট স্থায়ী হয়। তারপরে মনে করেন যে সে হচ্ছে মুভমেন্ট করলে ব্যথাটা একটু কমে যায়। আবার ধরেন যে পড়ে যাবে, এরকম, হ্যাঁ, মনে করেন এরকমই হইলে আফটার মিল খাওয়া দাওয়ার পরে ব্যথা বাড়ে। আবার হচ্ছে মনে করেন চলাফেরা করলেই মানে পড়ে যাবে, এরকম দুর্বল। হ্যাঁ, মনে করেন এরকমই, সে যা বলতেছে আর কি, রুগী তো রুগীর ভাষায় বলবে, হ্যাঁ। তারপরে হচ্ছে মনে করেন যে সে
অয়েলি ফুড খাইলেই তার হচ্ছে বদহজম হয়ে যায়। ঠিক আছে, মনে করেন আমি এখন সংক্ষিপ্ত ক্লাস, আমি জাস্ট এমনি বলতেছি, হ্যাঁ এগুলি হয়। এখন পেশেন্ট আইসা তো আপনাকে এই অভিযোগগুলা দিল, স্যার আমার এগুলি হয়, হ্যাঁ ডাক্তার সাহেব আমার এই প্রবলেম। তো কি মনে হবে যে তেল চর্বি খাইছে বা হয়তো সে আনহাইজেনিক মানে হচ্ছে ময়লা খাবার খাইছে, এই জন্য তার সমস্যা, ঠিক আছে না, এরকমই তো মনে হবে, তাই না? কিন্তু খেয়াল করেন আমি একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিচ্ছি। ওকে, আমি এটা ফেলে দিলাম। এটা ফেলে দিলাম। আমি হচ্ছে প্রেজেন্টেশন মোডে গেলাম, পেন নিলাম। হ্যাঁ, এখন মনে করেন এই হচ্ছে কি আমাদের লিভার। এই হচ্ছে আমাদের লিভার। এইখানে থাকে হচ্ছে গল ব্লাডার। গল ব্লাডার থেকে একটা নালী আইসা কি হয়, আমাদের স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত্র যেটা, সেটাতে আইসা মিলিত হয়। ওকে, ভালো কথা। এখন আপনি, আমি, আমরা স্বাভাবিকভাবে মনে করব কি যে তার মনে হয় ওই ময়লা টয়লা খাইছে, বেশি তেল চর্বি খাইছে, এই জন্য পাতলা পায়খানা। কিন্তু আপনি যখন হিস্টোরি নিয়ে দেখবেন কি অনেকদিন ধরে তার এই সমস্যা, পেটে ব্যথা হয়, স্ক্র্যাম্প, এই চাপ চাপ ব্যথাটা আবার বাম দিকে না ডান দিকে, এবং আপার অ্যাবডোমেন, উপরের দিকে। এই যে যখন বিষয়, আপনি তখন চিন্তায় পড়ে যাবেন, কিরে ঘটনা কি? ডায়রিয়াল পেইন বা কলেরাতে যখন পেটে চাপ দেয়, এটা কিন্তু পেটের উপরের দিকে দেয় না, পেটে মোচড় দেয় নিচের দিকে, লাইক এজ লোয়ার অ্যাবডোমেন, তল পেটের দিকে। ঠিক আছে, তাহলে তার ব্যথা উপরের দিকে কেন? ঠিক আছে, যখন খোঁজ নিয়ে দেখবেন যে খাওয়া দাওয়া করার 2.5-3 ঘন্টার মধ্যে তার পাতলা পায়খানা মতো হয়, চাপ দেয়, পায়খানা হোক না হোক চাপ দেয়। ঠিক আছে, আপনি আরো হিস্টোরি নিবেন, আরো হিস্টোরি নিয়ে আপনি জিজ্ঞেস করতে পারেন আপনার পরিবারে কারোর এই যে লিভারে গল ব্লাডারে সমস্যা ছিল কিনা। সে টুপ করে বলে ফেলবে কি যে স্যার আমার অমুকের তো পিত্তথলিতে পাথর ছিল, অপারেশন হয়েছে। বাস আপনি চট করে ধরে ফেলতে পারবেন, যে ধরে ফেলতে পারবেন না, আপনি একটা মোটামুটি ডিসিশনে আসতে পারবেন যে ফ্যাক্টর হচ্ছে ভিতরে, এটা কোনো ময়লা খাবার কারণে হয় নাই। কি ভিতরেটা কি ফ্যাক্টর, এটা আমাকে কেউ কি কোনো অনুমান করতে পারতেছেন কি ফ্যাক্টর? স্যার গল ব্লাডার নাই। গল মানে আছে, গল ব্লাডারে মনে করেন যে পাথর। ঠিক আছে, গল ব্লাডারে পাথর, আমরা জানি কি গল ব্লাডারের কাজটা কি, সে সে কি, এটা গল ব্লাডার, সে কি কি কিসের ব্লাডার, সে ভিতরে কি রাখে, গল মানে কি, গল তো না, বাইল রাখে। ঠিক আছে, পিত্ত রসটাকে রাখে, বাইল রাখে। হ্যাঁ বাইল রাখে। এখন এই পিত্ত রসটাকে সে কি করে, ক্ষুদ্রান্ত্রের ভিতরে বা স্মল ইন্টেস্টাইনে ছেড়ে দেয়। হ্যাঁ, স্মল ইন্টেস্টাইনে কি হয়, ফ্যাট ডাইজেশন হয়, চর্বি। ঠিক আছে, ফ্যাট ডাইজেশন হয়, লিপিড। ঠিক আছে, এই যে চর্বি ডাইজেশন হয়, এখন মনে করেন গল ব্লাডারে পাথর বা গল ব্লাডারে কোনো একটা সমস্যা আছে, বা গল ব্লাডারে কোনো ইনফেকশন, অথবা আপনার মনে করেন এই যে বিলিয়ারি ডাক্ট যেটা, হ্যাঁ বাইলটাকে যেই ডাক্ট দিয়ে, যে নালিকা দিয়ে বাইল বা পিত্তরসটা ক্ষুদ্রান্তে যায়, এইখানে কোনো ইনফেকশন থাকতে পারে, ব্লকেট থাকতে পারে, হ্যাঁ অবস্টাকল থাকতে পারে, বাধা থাকতে পারে। ঠিক আছে, এই অনুমানগুলি আপনি কিন্তু তখনই করতে পারবেন যখন আপনি বুঝবেন যে বাইলের কাজ হচ্ছে BILE, বাইলের কাজ হচ্ছে ফ্যাট ডাইজেশন করা। ঠিক আছে, এবং এই বাইল থাকে হচ্ছে কোথায়, গল ব্লাডারে। আপনি যখন এই ফিজিওলজিটা জানবেন, হ্যাঁ তখন আপনি এটা অনুমান করতে পারবেন। নইলে কি আপনি আজীবনই মনে করবেন কি যে ময়লা খাবার খাচ্ছে, আপনি খালি তারে পরামর্শ দিবেন যে মিয়া পরিষ্কার খাবার খান, আপনি বাইরে খান কেন সিঙ্গারা সমোসা, আপনি বাসায় গিয়ে খাবেন। আপনি তাহলে এই ধমকি দিবেন, আপনি আর ধরতে পারবেন না যে ওখানেও সমস্যা হতে পারে। কারণ কি, গল ব্লাডার, বাইল, ফ্যাট, এগুলা তো ডাইজেস্টিভ সিস্টেমের বিষয়ই না, তাই না? এগুলা তো মুখ থেকে পায়ুপথ পর্যন্ত এই জায়গার অর্গানই না। আপনি ওই চিন্তা তো আপনার মাথায় আসবেই না যদি না আপনি এটা না জানেন। বুঝছেন ফিজিওলজির ব্যবহারটা কোথায়?
বুঝছেন? একটু কি বোঝা গেল? জি স্যার, আচ্ছা, বোঝা আমি গেল। কি লাইনে আছি? আচ্ছা, হ্যাঁ, জি লাইনে স্যার। আছি। আরো একটা উদাহরণ দিই। আচ্ছা, এই বিষয়গুলি আমি জানি না, আমি আগেও বলতেছি, আমি একেবারে নতুন, আপনাদের সাথে আমার আগে কখনো তো ক্লাস হয় নাই, ওরিয়েন্টেশন ক্লাস যেহেতু, হতে পারেন আপনারা কেউ কেউ নতুন। তো আমি জানি না এগুলি আপনাদের পুরাতন মনে হচ্ছে কিনা, যে এইগুলা তো জানি এমন মনে হচ্ছে কিনা, বাট আমি বলবো যে মানে জাস্ট আলোচনার স্বার্থেই আমরা জাস্ট ক্লাসটা ক্যারি অন করি, ঠিক আছে? আপনাদের কোনো পরামর্শ থাকে এরপর আমি নিব। আমি ফিজিওলজির প্রায়োগিক দিকের আর একটা দিক শুধু বলবো। একটা জিনিস আপনারা খেয়াল করছেন কিনা, যে কারোর যদি অ্যালার্জি হয় তাহলে তার কি হয়? শ্বাসকষ্ট হয়, হয় না? শ্বাসকষ্ট হয় অবশ্যই, হ্যাঁ, প্রায় প্রায় জনের হয়। অ্যালার্জি হওয়ার সাথে হ্যাঁ। সাথে তার সমস্যা হয়, শ্বাসের মাঝে কেন? কষ্ট। কারণটা কি? অ্যালার্জি তো স্কিনের ফ্যাক্টর, শ্বাসকষ্ট কেন হবে? কে বর্ণনা করতে পারবেন? স্যার, রেসপিরেটরি ট্র্যাক্ট সংকুচিত হয়ে আসে। রেসপিরেটরি ট্র্যাক্ট কেন সংকুচিত হয়ে আসে? স্যার, মিউকাস জমে। মিউকাস কেন জমে? স্যার, এটা বলতে পারবো না। আচ্ছা, থ্যাংক ইউ। কে বলছিলেন? আমি তো আসলে প্রেজেন্টেশনে আমি আপনাকে ট্রেস করতে পারি নাই। স্যার, বিকাশ আহমেদ। আচ্ছা, থ্যাংক ইউ বিকাশ ভাই। বিষয়টা হচ্ছে ওই যে আমি বলছিলাম, অ্যালার্জি মানে কি? শত্রু। ঠিক আছে, অ্যালার্জি মানে কি? শত্রু। এখন কথা হচ্ছে, এই শত্রু যেন আমাদের বডিতে ঢুকতে না পারে, ঠিক আছে, এই জন্য কিন্তু আমাদের নাকের মধ্যে মিউকাস মেমব্রেন, আমাদের বডিতে যে কাভারিং, এই কাভারিং এর দুইটা বড় কাভারিং, একটা হচ্ছে স্কিন যেটা বাইরে, আরেকটা হচ্ছে ভিতরে যেটা মিউকাস মেমব্রেন। তাহলে মিউকাস মেমব্রেন, মেবি আমি মিউকাস স্পেলিংটা মিস করছি বা হতে পারে। আচ্ছা, মিউকাস মেমব্রেন থেকে কি নিঃসৃত হয়? মিউকাস নিঃসৃত হয়, MUCUS। হ্যাঁ, মিউকাস নিঃসৃত হয়। তো এই মিউকাস গুলি একটা পানির মতো, তারা কি করে? এই যে বাইরে থেকে যে শত্রু ঢুকে তাদেরকে তারা কি করে? আটকে ফেলে। ঠিক আছে, নাকের মধ্যে যে পশম থাকে এদেরও সেম কাজ, এরা হচ্ছে এদেরকে আটকে ফেলে। এখন কথা হচ্ছে, যদি আটকাইতে না পারে তাহলে কি হবে? তাহলে ওই যে কনস্ট্রিকশন, ঠিক আছে, অর্থাৎ সংকুচিত হবে, ওই যে বিকাশ ভাই যেটা বললো। ঠিক আছে, এখন সংকুচিত কেন হবে? তার কারণ হচ্ছে, একটা মোটা পাইপ দিয়ে যদি জীবাণুটা সহজে ঢুকতে পারে, তাইলে পাইপটা যদি চিকন হয়ে যায় তাইলে সে অত সহজে ঢুকতে পারবে না, এই জন্য সে সংকুচিত হবে। ঠিক আছে, এটা একটা ফ্যাক্টর। ওকে, এটা একটা কি ফ্যাক্টর, কিন্তু এর বাইরেও আরো ফ্যাক্টর আছে। ঠিক আছে, কি ফ্যাক্টর? আসেন একটু প্রেজেন্টেশনে দেখাই। মনে করেন এটা হচ্ছে আপনার রক্তনালী বা শ্বাসনালী বা যাই বলেন, ঠিক আছে, অ্যালার্জি হইলো, এখানে ফুলে গেছে, ঠিক আছে, এখানে ফুলে গেছে। ঠিক একইভাবে ওই মেমব্রেনের ভিতরেও ফুলে যায়। ঠিক আছে, এই জন্য মূলত এই স্পেসটা কমে যায় এবং কি শ্বাসকষ্ট হয়। ঠিক আছে, আর মোটের উপরে মনে করেন, আমি একটু মুছে দেই, ডিসকার্ড। আবার মনে করেন মোটের উপরে এটা এরকম মোটা ছিল, সে ওই শত্রুকে ঢুকতে বাধা দেওয়ার জন্য, ঠিক আছে, অ্যালার্জেনকে ঢুকতে বাধা দেওয়ার জন্য সে আরেকটু ছোট হয়ে আসছে। ঠিক আছে, এরকম সংকুচিত হয়ে গেছে, এই জন্য শ্বাসকষ্ট হয়। ঠিক আছে, কিন্তু এই সব কিছুর চাইতেও বড় একটা বিষয় আছে। কি? শত্রু যেখানে গেছে সেখানে সৈন্য যাইতে হবে না? আমাদের বডিতে তো সৈন্যও আছে নাকি? তো শত্রু যেখানে গেছে সেখানে তো সৈন্য যাইতে হবে, তাই না? অবশ্যই স্যার। এনিমি ইজ ইকুয়াল টু সোলজার। হ্যাঁ, তাইলে সৈন্য যাইতে হবে,
তাহলে এই যে সৈন্যগুলি যাবে, একটা জিনিস আপনি খেয়াল করেন, আমাদের বডিতে সৈন্য মূলত কারা? হোয়াইট ব্লাড সেল, হ্যাঁ, WBC, ঠিক আছে। এই হোয়াইট ব্লাড সেল দিয়ে আমাদের বডি তার সব ধরনের ফাইট করে, ঠিক আছে। এখন এই WBC ওই জায়গাটাতে একটু বেশি পরিমাণ দরকার পড়ে, ঠিক আছে। আগে যদি থাকতো, মনে করেন এই জায়গাতে WBC আছে 10টা, ঠিক আছে, যেহেতু ওই জায়গাতে অ্যালার্জেন ঢুকে গেছে, শত্রু ঢুকে গেছে, তাহলে ওখানে লাগবে কত? 1000। তাহলে 1000 WBC যদি যায়, তাহলে এই জায়গাটাকে ফ্যাসিলিটেটেড করতে হবে না, সুযোগ করে দিতে হবে না, কিভাবে যাবে, তাই না? এই আগেও এইটুক ছিল, এখনো এইটুক আছে, তো সে যাবে কিভাবে, তাই না? এই যাওয়ার জন্য, এই ফ্যাসিলিটেশন করার জন্য সে কি করে? এই যে ফুলে যায়, ঠিক আছে, এর ভিতরে WBC যায়, যাইয়া জীবাণুদের সাথে মারামারি করে, এবং জীবাণুদেরকে যখন হারায় দেয় তখন আপনি আমি সুস্থ। আর জীবাণুর হাতে যখন আমাদের WBC পরাজিত হয়, আপনি আমি অসুস্থ হই, ঠিক আছে। তাহলে এই ব্লাড, রক্তের কণিকাগুলি চলাচল করার জন্য জায়গাটা ফুলে যায়, ঠিক আছে। আরো একটা কারণে ফুলে যায়, আপনি দেখবেন কোথাও কেটে গেলেও কিন্তু ওই জায়গাটা ফুলে যায়। কেন কেটে যায়? মানে কি, ওই জায়গাটাতে আমাদের স্কিন কিন্তু একটা বড় প্রোটেক্টর, কোথাও কেটে যাওয়া মানে স্কিনের প্রোটেকশনটা নষ্ট হয়ে গেল, বাধাপ্রাপ্ত হইলো, তাহলে ওখানে কিছু জীবাণু, ব্যাকটেরিয়া, ভাইরাস, অ্যালজি, প্রোটোজোয়া, ফাঙ্গাস, অ্যামিবা ঢুকে যেতে পারে। সেগুলির সাথে ফাইট করার জন্য WBC লাগবে, টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট লাগবে, ঠিক আছে না, অ্যান্টিবডিজ গুলি লাগবে। অ্যান্টিবডিজ গুলি চলার জন্য ওখানে কি কি রক্তনালিকাগুলি, যেগুলিকে আমরা হচ্ছে ক্যাপিলারিস বলি, একেবারে রক্তনালিকার শেষ অংশ, সেই ক্যাপিলারিস গুলি ফুলে যায়, ঠিক আছে। এই জন্য টোটাল জায়গাটা ফুলে যায়। বুঝছেন বিষয়টা? অ্যালার্জি হইলে কেন শ্বাসকষ্ট হয়? এই জন্য শ্বাসকষ্ট হয়, ঠিক আছে। তাহলে ধরতে পারছেন বিষয়টা? কি ধরতে পারছেন? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এবার এখানে কি প্রশ্ন, অ্যালার্জেন ক্রিয়া প্রতিক্রিয়া, নাজিম ভাই? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কারোর কোনো প্রশ্ন থাকলে, জিজ্ঞাসা থাকলে আমাকে প্লিজ জিজ্ঞেস করতে পারেন। শেষ হয়ে যাবে তো কিছুক্ষণের মধ্যে, একটু দেরি হবে। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। তো কথা হচ্ছে আমরা, আচ্ছা আমি বলি, কথা হচ্ছে আমরা তাহলে আমাদের যে ক্লাসটা, হ্যাঁ, সেই ক্লাসে আমরা আসলে তাহলে কি শিখবো? এই যে আজকে যে প্রশ্নগুলির উত্তর দিলাম, এরকম এগুলি আসলে ছড়ানো ছিটানো কিছু প্রশ্নের উত্তর দিছি, হ্যাঁ। আমি বুঝতে চেষ্টা করছি যে এই ব্যাপারগুলি আপনাদের জানা ছিল কিনা। হ্যাঁ, একটা জিনিস খেয়াল করেন, কি ভিশন অফ হোমিওডাইজেস্ট, হ্যাঁ, হোমিওডাইজেস্টের ভিশনটা কি? ভিশনটা কি? ভিশনটা হচ্ছে টু মেক স্কিলড হোমিওপ্যাথ, হ্যাঁ, স্কিলড, দক্ষ, ঠিক আছে। ওই যে অমন না, ঠিক আছে না, দক্ষ হইতে হবে, ঠিক আছে না, স্কিলড, দক্ষ হোমিওপ্যাথ তৈরি করতে হবে, ঠিক আছে না। যারা সব বিষয়ে জানবে, বুঝবে, যে কোনো বিষয়ে যে কারোর সাথে আলাপ আলোচনা করতে, তার সাথে ডেমনস্ট্রেশন করতে, প্রেজেন্টেশন দিতে, এবং তার কথা বুঝতে সক্ষম, ঠিক আছে। বাংলা বুঝি, ইংলিশ বুঝি না, হ্যাঁ, এইভাবে বুঝি, ওভাবে বুঝি না, এরকম না, সব বুঝি, ঠিক আছে। এক্সরে বুঝি, ইসিজি বুঝি, ঠিক আছে, সিবিসি বুঝি, ইউএসজি বুঝি, সব বুঝি, অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, কোথায় কি, ঠিক আছে, সব বুঝি, সব পড়তে পারি, সব বুঝতে পারি। এরকম হোমিওপ্যাথ তৈরি করাই হোমিওডাইজেস্টের লক্ষ্য, তাই তো। রেপার্টরি বুঝি, সব বুঝি, ঠিক আছে না। তাইলে তো আপনি দক্ষ নাকি? এখানেই তো অন্যদের সাথে আপনার পার্থক্য,
তাহলে এই দক্ষতা অর্জন করতে হইলে আপনি যদি দক্ষ হইতে চান, আপনি যদি মনে করেন যে না কোন রকম চালাই যাইতে পারলেই হইলো, দক্ষ হওয়ার দরকার নেই, কোন রকম দিন দিন আসবে, রাত হবে, শেষ, সমস্যা নেই, তাহলে অন্য কথা। কিন্তু আপনি যদি দক্ষ হইতে চান, আপনি যদি পেশেন্টের চোখ দেখে বুঝে যাইতে চান, ঠিক আছে, তাহলে কিন্তু এই সেন্সগুলি ছাড়া আপনি কখনোই পসিবল না, কোনোভাবেই পসিবল না। ঠিক আছে, পেশেন্টের কাশির ভাব, সে কাশতেছে, সে হাঁচি দিচ্ছে, এর ভাব দেখে আপনি বুঝে ফেলতে পারবেন এটা কিসের হাঁচি, বুঝছেন? why the sneezing, বুঝছেন কিনা? পেশেন্টের চোখ দেখে আপনি বুঝে ফেলতে পারবেন। এই হচ্ছে ফ্যাক্টর। হ্যাঁ, তাহলে এই জন্য আমরা এই অ্যানাটমি ফিজিওলজি জানবো এবং দক্ষ হোমিওপ্যাথ হব। হ্যাঁ, আমরা যখন ফিজিওলজি ক্লাসগুলি করব, একটু সংক্ষেপে বললে ভালো হয়। আমরা যখন ফিজিওলজি ক্লাসগুলি করব আলাদা আলাদা করে প্রত্যেকটা সিস্টেম, লাইক নার্ভাস সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, রিপ্রোডাক্টিভ সিস্টেম, প্রত্যেকটা সিস্টেমের আলাদা আলাদা করে আমরা ফিজিওলজি গুলি জানবো। ফিজিওলজি গুলি জানবো বলতে বেসিক্যালি আমরা জানবো হচ্ছে ফাংশনস, কাজ। ঠিক আছে, কে কোন কাজটা করে এটা আমরা জানবো। আর যখন আমরা অ্যানাটমি পড়বো তখন আমরা জানবো কে কোথায় আমাদের বডিতে কিভাবে কি অবস্থানে থাকে। ঠিক আছে, সেটা নরমাল অবস্থানটা কি, কোনটার সাইজ কেমন, ঠিক আছে, কোনটার সাইজ কেমন। আচ্ছা, একটা আরেকটা জিনিস আমি আপনাদেরকে একটু বলি, কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন, নইলে আমি আরেকটা ছোট টপিক একটু আপনাদেরকে বলতে চাচ্ছিলাম। জি বলেন। ওয়ালাইকুম সালাম, বলেন। গ্রুপে অ্যাড হওয়ার জন্য, আচ্ছা, এটা আমি মাহফুজ স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, যেই প্রোটোকল আছে উনি সেটা মেইনটেইন করে, আশা করি গ্রুপে অ্যাড করবেন। সমস্যা হচ্ছে, সাউন্ডের সমস্যা হচ্ছে, তাই সাউন্ডের সমস্যা হচ্ছে না, ওটা ওনার সমস্যা ভাই, আপনার ওখানে সমস্যা। আচ্ছা আচ্ছা, সাউন্ড ঠিক আছে। আচ্ছা, তো আমি একটা ছোট্ট বিষয়, জাস্ট একটা ছোট্ট বিষয় একটু বলে দেই, সেটা হচ্ছে লাইক মনে করেন হচ্ছে আপনি কি বলে, আচ্ছা মনে করেন হচ্ছে চিকেন পক্স, হ্যাঁ, বা হচ্ছে পোলিও। আচ্ছা, আপনারা এরকম জানছেন না যে চিকেন পক্স বা এই যে পক্স একবার হইলে আর হয় না? দেখছেন একজন মানুষের চিকেন পক্স শুধু একবারই হয়, আর হয় না। কেন হয় না বলতে পারবেন কেউ? নাজিম ভাই? স্যার এই উত্তরটা অন্যরা দিক, আমি না দিই, কারণ আমার এটা মনে আছে আর কি। আচ্ছা, আপনি আমাকে বলছিলেন, উত্তরটা দিছিলেন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কেন হয় না? এটা তো একটা ফিজিওলজি। কি ফিজিওলজি, হয় না কেন? হ্যাঁ বলেন। জি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, চিকেন পক্স একজন মানুষের একবার হয়ে আর হয় না কেন? কোন মানুষের চিকেন পক্স যখন হয়, এই ডিজিজটাই তার শরীরের মধ্যে অ্যান্টিবডি তৈরি করে, যার কারণে দ্বিতীয়বার আর চিকেন পক্স হয় না বলে মানে আমি এই ধরনের একটা কারণ মানে জানছি আর। থ্যাংক ইউ। এটাই ফ্যাক্টর, আসলে এটাই। হ্যাঁ, যখন আমাদের বডিতে যখন কোনো একটা রোগ, কোনো একটা জীবাণু ঢুকে যায়, ঠিক আছে, কোনো একটা জীবাণু যখন ঢুকে যায় তখন সেটাকে আমরা কি হিসাবে মনে করি? অ্যান্টিজেন। হ্যাঁ, এই অ্যান্টিজেনের বিপরীতে আমাদের বডিতে কি হয়? অ্যান্টিবডি তৈরি হয়। ঠিক আছে, তো
তো এই যে অ্যান্টিবডিটা তৈরি হয়, হ্যাঁ, অর্থাৎ আমাদের বডিতে যেই শত্রুটা ঢুকে সেই শত্রুর বিরুদ্ধে একটা সৈন্য তৈরি হয়ে যায়। তো শত্রুকে সে এক সময় পরাজিত করেই, সেটা ওষুধের হেল্প নিয়ে হোক অথবা ওষুধের হেল্প ছাড়াও করতে পারে। হুম। তো ওষুধের হেল্প নিয়ে যখন সে ওই জীবাণুটাকে ধ্বংস করে ফেলে, জীবাণুটা চলে যায় ঠিকই, কিন্তু অ্যান্টিবডিটা আমাদের বডিতে রয়ে যায়। এজন্য ফার্দার আমাদের বডিতে যখন ওই অ্যান্টিজেন বা ওই শত্রু ঢুকে, সে সহজেই সেটাকে চিনে ফেলে, সহজেই সেটাকে মেরে ফেলতে পারে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর আমাদের সমাজে এখন পোলিও হয়ই না প্রায়। কেন হয় না? এটার কি কারণ? পোলিও টিকা দিয়ে অ্যান্টিবডি তৈরি করে নিচ্ছে স্যার শরীরে। ওকে, ভালো কথা। মনে করেন যে কেউ যদি পোলিও টিকা নাও নেয় তাও হয় না, ধনুষ্টঙ্কারের টিকা নাও নেয় তাও তার ধনুষ্টঙ্কার হয় না। এগুলি এখন আর খুব একটা হয় না। ধনুষ্টঙ্কার কি হয়? আমার তো মনে হয় না গত 20-30 বছরে বাংলাদেশে কারো ধনুষ্টঙ্কার হয়েছে। পোলিও এরকম হয় না। দেখা যায় না স্যার, আমি অন্তত দেখিনি। হ্যাঁ, এটার একটা কারণ কি, কোভিড এর সময় আমরা একটা টার্ম দেখছিলাম, সেটাকে বলে হার্ড ইমিউনিটি। হার্ড ইমিউনিটি, এই হার্ড মানে কিন্তু শক্ত না, এটা হচ্ছে কি, ওই যে মানে এটাকে আমরা ইপিডেমিওলজি যখন যদি আপনারা পড়েন, সুযোগ যদি হয় কখনো আপনাদেরকে এটা জানানো, তখন এপিডেমিওলজি পড়াবো। ঠিক আছে, ইপিডেমিওলজি পড়লে বুঝবেন যে, মনে করেন একটা সমাজে 100 জন মানুষ, একটা দেশে 100 জন মানুষ, সেই 100 জন মানুষের মধ্যে লাইক মনে করেন যে আপনার 99 বা 98 জন মানুষই কোনো একটা রোগের জন্য রোগ প্রতিরোধী হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আর যে বাকি 2 জন মানুষ থাকে, সেও অটোমেটিক রোগ প্রতিরোধী হয়ে যাবে। ঠিক আছে, ওই যে 98 জনের সাথে থেকে থেকে তাদের হাঁচি কাশি, তাদের সাথে করমর্দন করে, তাদের সাথে উম হয়তো দেখা যাবে যে তাদের গ্লাসে সে পানি খাচ্ছে, তার গ্লাসে তারা পানি খাচ্ছে, এই যে একটা সম্পর্ক, হ্যাঁ, মানুষের মধ্যে, এর কারণে দেখা যাবে কি ওই ব্যক্তিটাও, ওই যে অবশিষ্ট সামান্য 1-2 জন, তারাও দেখা যাবে কি ওই ইমিউন হয়ে যাবে, তাদের মধ্যেও ওই ওই জীবাণু আর তাদের মধ্যে কাজ করবে না। ঠিক আছে, এটা এটা হলো হার্ড ইমিউনিটি। ঠিক আছে, ঠিক একইভাবে এরকমই, মানে এটা অনুমান করা হয়ে থাকে বা কেউ কেউ মনে করে থাকেন যে এরকম যে আমরা আসলে অনেক বেশি মানুষ কোভিডে আক্রান্ত হয়েছিলাম এবং সুস্থ হয়ে গেছি, এই জন্য বাকিরাও কোভিডে আমরা হচ্ছে কোপ আপ হয়ে গেছে, অভ্যস্ত হয়ে গেছে, আর কিছু হবে না এখন আমাদের কোভিডে। ঠিক আছে, এরকম, বা যদি কোভিড না হোক, যেমন পোলিও ভাইরাসের ক্ষেত্রেও এরকমই। ঠিক আছে, এই হার্ড ইমিউনিটি তৈরি হয়ে গেছে, এজন্য কেউ যদি মনে করেন ভুলবশত বা কোনো কারণে টিকা নাও দেয়, তাতেও কোনো সমস্যা হয় না আর কি। ঠিক আছে, এটাই। তো এগুলি সবই হচ্ছে ফিজিওলজি। হ্যাঁ, আস্তে আস্তে আমরা যখন ক্লাসে ঢুকবো তখন এই ধরনের ইস্যুগুলো আস্তে আস্তে আসবে, এবং মানে এটা তো হচ্ছে আমি জাস্ট হচ্ছে যে ওই যে বললাম যে কিভাবে যেতে হয় রুট, হ্যাঁ, ঢাকা থেকে চিটাগং কিভাবে যাইতে হয় এই রুটটা শুধু বললাম। ঠিক আছে না, কিন্তু কথা হচ্ছে এই রুটটা কিন্তু শুধু এইটুক না। হ্যাঁ, কখনো আপনাকে রিক্সাতে যাইতে হবে। ঠিক আছে, কখনো আপনাকে মনে করেন বাসে যাইতে হবে, কখনো বাস থেকে নেমে তারপর আবার আপনার লেগুনাতে যাইতে হবে। ঠিক আছে, তারপর আবার একটু অংশ অন ফুট যাইতে হবে, এরকম নানান ইস্যু থাকবে। হুম। তো কোনখানে কতটুকু কিভাবে যাইতে হবে, এই ধরনের বিস্তারিত আমরা তখন আর কি ক্লাসেও জানতে পারবো যদি সুযোগ হয়। এই হচ্ছে বিষয়। হ্যাঁ, তো আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে ফিজিওলজি, অ্যানাটমি বা চিকিৎসা বিজ্ঞানের যে কোনো ইস্যু নিয়ে আমাকে জিজ্ঞেস করতে পারেন। আমার যদি জানা থাকে আমি এখন উত্তর দিব, যদি নাও জানা থাকে আমি পরে উত্তর দিয়ে দিব। জি।
মনে হচ্ছে কারো কোনো প্রশ্ন নাই। আর ক্লাসটা যেহেতু খুব প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট থেকে ফিজিওলজি কি জিনিস কি কাজে লাগে এটা বোঝানো হয়েছে, এই জন্য প্রশ্ন খুব একটা আসার কথা না। আপনারা যারা আজকে অংশগ্রহণ করেছেন আমি প্রত্যেককে ধন্যবাদ জানাবো ক্লাসে অংশগ্রহণ করার জন্য। এবং আপনাদের জন্য একটা মেসেজ দিতে চাচ্ছি, সেটা হচ্ছে যারা আপনার নিয়মিত ক্লাস করতে চান, বিশেষ করে আমি তাদের উদ্দেশ্যে বলবো, সেটা হচ্ছে আগামী দিন থেকে আমরা চাচ্ছি যে একটা ফেসবুক আমাদের গ্রুপ আছে, কিন্তু আমরা চাচ্ছি একটা মেসেঞ্জার গ্রুপ। আপনারা গ্রুপে অনেকে অ্যাক্টিভ না, আমরা একটা মেসেঞ্জার ফেসবুক মেসেঞ্জার গ্রুপ যদি খুলি তাহলে সেই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে আমি ইনস্ট্যান্ট কোনো মেসেজ দিলে আপনারা পেয়ে যাবেন। এই জন্যে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার জানা মতে প্রত্যেকের কাছেই থাকার কথা। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আপনাদের ফেসবুক গ্রুপের ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা শেয়ার করবেন, আমি আপনাদেরকে অ্যাড করে নেব, ওই গ্রুপটাতে অ্যাড করে নেব। আমাদের গ্রুপটার নাম হবে আপনার গাইডেন্স প্রোগ্রাম বা এরকম একটা কিছু, ট্রায়াল ক্লাস এরকম একটা কিছু হইতে পারে। নাম এখন আমি গ্রুপ খুলি না, এটা খুলে ফেলবো আজকে রাত্রে। আপনারা যদি সেই গ্রুপে আমাকে ফেসবুক লিঙ্কটা দিয়ে রাখেন তাহলে আমরা আপনাকে অ্যাড করে নেব। এইটা হচ্ছে বিষয়। আর অ্যানাটমি ফিজিওলজি এই যে ক্লাসগুলো আসলে অ্যানাটমি ফিজিওলজি নিয়ে আমাদের প্রায় 20+ বেশি ক্লাস আছে আমাদের মূল প্রোগ্রামে, এবং সেখানে আপনারা আরো অনেক কিছু শিখবেন আশা করি। যারা মূল প্রোগ্রামে অংশগ্রহণ করবেন তারা আশা করি। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম স্যার আসসালাম। আমি মূল প্রোগ্রাম সম্পর্কে একটু বিস্তারিত যদি একটু বলতেন, মানে সিস্টেমটা কি, আমরা স্টুডেন্ট হিসেবে কিভাবে জয়েন করতে পারি, বা এটার কস্টিংটা কিরকম হবে, এই ব্যাপারগুলো যদি একটু বলতেন, বা এটা কতদিনের কোর্স হবে। আপনি কি আমাদের হোয়াটসঅ্যাপে কখনো মেসেজ পেয়েছিলেন? হ্যাঁ পেয়েছিলাম, আমি ফেসবুক থেকে আপনাকে নক করছিলাম, যে নাম্বারটা আচ্ছা দিয়েছিলেন অনেককে দেওয়া হয়নি, এটা আসলে অনেক ফ্রি ক্লাস সম্পর্কে বলেছিলেন আমাকে। অনেক 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 বড় বিষয়, তো এটা আলোচনা করতে গেলে মুশকিল হবে। তবে মেন বিষয় হচ্ছে আমাদের 200টা বেশি ক্লাস আছে, এক বছরে 200টার বেশি ক্লাস হবে, এবং সেখানে সাবজেক্ট থাকবে আপনার হোমিওপ্যাথিক যে সাবজেক্ট গুলা সেগুলোর মধ্যে অর্গানন, ফিলোসফি, তারপরে ম্যাটেরিয়া মেডিকা, রেপার্টরি সহ যেগুলা লাগে আর কি। আপনার আরো এটা কি 6 মাসের নাকি 1 বছর? না আমাদের 1 বছর, এবং সবচেয়ে বড় কথা এটা কিন্তু কোনো সার্টিফিকেট কোর্স না। সার্টিফিকেট কোর্স বলতে আমরা করালাম, আপনারা এটা নিয়ে হোমিও ডাইজেস্ট থেকে পাশ করেছি এটা দিয়ে প্র্যাকটিস শুরু করলেন, ব্যাপারটা এরকম না। আমাদের ন্যূনতম ক্রাইটেরিয়া হচ্ছে আপনাকে যে কোনো ধরনের মেডিকেল ইনস্টিটিউটের স্টুডেন্ট অথবা পাশ করা চিকিৎসক বা সেই ইনস্টিটিউট থেকে পাশ করা হতে হবে। সেটা হতে পারে মেডিকেল টেকনোলজিস্ট, সেটা হতে পারে এমবিবিএস ডাক্তার। আমাদের এখানে কিন্তু এমবিবিএস ডাক্তাররা ভর্তি হন, ঠিক আছে। তারপরে আপনি হইতে পারেন প্যারামেডিক্যাল করা, অর্থাৎ আপনার সরকার অনুমোদিত কোনো একটা সার্টিফিকেট ইস্যু হবে এরকম একটা প্রতিষ্ঠানের স্টুডেন্ট বা সেখান থেকে পাশ করা হইতে হবে। যেই কারণে সেটা হচ্ছে আমরা চাচ্ছি বাংলাদেশের সমস্ত জায়গায় অন্তত একজন করে ক্লাসিক্যাল হোমিওপ্যাথ তৈরি হোক, ঠিক আছে। আপনি যদি এখান থেকে শিখে প্র্যাকটিস না করেন তাহলে আমাদের উদ্দেশ্যটা সাকসেস হবে না। এবং আমাদের যে প্রোগ্রাম, এই প্রোগ্রামটা ইন্টারন্যাশনাল মানের একটা প্রোগ্রাম। এই প্রোগ্রামটা সম্পূর্ণ করার পরে আরো কিছু ফ্যাসিলিটিস পাবেন, যদিও সবগুলো ফ্যাসিলিটিস আমরা এখনো তৈরি করতে পারি নাই বিভিন্ন কারণে, চেষ্টা করতেছি। যেরকম সামনে আমাদের একটা প্রোগ্রাম থ্রো হবে, সেটা হচ্ছে আমাদের ওল্ড ব্যাচের যত স্টুডেন্ট আছে তাদের সাথে প্রতিনিয়ত
প্রত্যেক সপ্তাহে তাদের নিয়ে একটা প্র্যাকটিক্যাল মুখী ক্লাস সেটা হবে। আর দ্বিতীয়ত আপনার কি যেন হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলেন, আমি লিখে দিচ্ছি, একটু তুলে নেন। দিয়েছি, এটা একটু তুলে নেন। যাই হোক, এটা আমাদের অনেক বড় একটা প্ল্যান, অনেক বড় একটা প্ল্যান, এবং সেটা খুব সংক্ষেপে আসলে প্রেজেন্ট করা খুব মুশকিল। সেখানে আমাদের টোটাল ক্লাস হচ্ছে 200টা, ঠিক আছে। এর অনলাইন ক্লাস আছে, অনলাইন বেশি, অফলাইন হবে কয়েকটা। আর এছাড়া আপনারা যদি আমাদের সাথে যুক্ত থাকেন, সারা জীবনই আমাদের সাথে বিভিন্ন নতুন নতুন কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন। এটা হচ্ছে লাইফ টাইম একটা সাপোর্ট, মানে আমরা একটা টিম তৈরি করতে যাচ্ছি যেন আমরা সবসময় একত্রিত হয়ে ক্লাসিক্যাল হোমিওপ্যাথির জন্য কাজ করতে পারি। সেই উদ্দেশ্যে আমাদের মূলত এই কোর্সটা সাজানো। আচ্ছা, এরপরে এইটা হচ্ছে আমাদের সপ্তাহে ক্লাস হবে, 4 দিন ক্লাস হবে। একদিন আমাদের একটা স্পেশাল প্রোগ্রাম থাকে, ওটা হচ্ছে গাইডেন্স প্রোগ্রাম। গাইডেন্স প্রোগ্রামটা হচ্ছে সেখানে গাইড থাকবে, আপনার সুবিধা অসুবিধা, আপনার কি বুঝছেন কি বুঝেন নাই, এইসব বিষয়গুলো নিয়ে গাইডগণ আপনাদের সাথে সংযুক্ত থাকবেন। যদিও গাইডদের এই মুহূর্তে আপনারা দেখতেছেন না, কারণ হচ্ছে তাদের এই মুহূর্তে ক্লাস নাই, কারণ আমরা আপনাদের মূলত যেটা দিচ্ছি সেটা হচ্ছে আমরা কোন স্টাইলে ক্লাস নিই, কি শেখাই, কিভাবে শেখাই, সেটা বোঝার জন্য আমরা আপনাদেরকে এখানে নিচ্ছি। এই সুযোগটা দিয়েছি যে 1 মাস আপনারা দেখেন। 1 মাস কেন দিলাম? 1 মাস দিলাম এই কারণে, এটা 2-1 দিনে দিতে পারতাম। আসলে আমরা এত বহুমুখী সাবজেক্ট নিয়ে কাজ করি হোমিওপ্যাথির সাথে রিলেটেড, যে সবগুলো সাবজেক্টে দেখেন 1-2টা বেশি ক্লাস হচ্ছে না, শুধু ম্যাটেরিয়া আমেরিকা ছাড়া, ঠিক আছে। এখনো কিন্তু মুস্তাফিজ স্যারের কিন্তু আরো একটা ক্লাস বাকি আছে, সেটা হচ্ছে প্যাথোলজি। উনি অ্যানাটমি, ফিজিওলজি এবং প্যাথোলজি 3টা সাবজেক্ট দেখবেন। এবং প্যাথোলজি আমাদের 2টা ভাগ, একটা হচ্ছে জেনারেল প্যাথোলজি আর একটা হচ্ছে হোমিওপ্যাথিক প্যাথোলজি। হোমিওপ্যাথিক প্যাথোলজিটা দেখবেন হচ্ছে আমাদের রফিকুল্লাহ স্যার। সুতরাং বুঝতে পারছেন, এছাড়া আপনার ম্যাটেরিয়া মেডিকা, সেখানে আমাদের 3-4 জন টিচার ক্লাস নেবেন। তারপরে আমাদের কেস টেকিং ও রেপার্টরি, কেস টেকিং এগুলো হাতে কলমে শিক্ষা দেওয়া হবে, এবং রেপার্টরি সেগুলো আমরা কম্পিউটারাইজ রেপার্টরি শিক্ষা দিব। এছাড়া আমাদের এর সাথে আরো যুক্ত আছে হচ্ছে ইংরেজি, কারণ আপনি দক্ষ হোমিওপ্যাথ হতে হলে আপনাকে ইংরেজি জানতে হবে। হোমিওপ্যাথির জন্য যে ইংরেজিটুক, আমরা তো আপনাদের টোটাল ইংরেজিতে পণ্ডিত বানায় দিতে পারবো না, মোটামুটি ইংরেজির ভীতিটা কাটিয়ে হোমিওপ্যাথিক ইংলিশ গুলা কিভাবে হয়, মেডিকেল টার্মিনোলজি গুলা কিভাবে হয়, সেই বিষয়ে আমাদের ইংরেজি ক্লাস পাবেন আপনারা 8 থেকে 10টা। এছাড়া বর্তমান আধুনিক যুগে কম্পিউটার ছাড়া আসলে চলা খুব মুশকিল, কারণ আমরা যে রেপার্টরি করি এবং আমাদের চেম্বার গুলোতে আমরা যে প্র্যাকটিস করি, সেগুলা মূলত আমরা কম্পিউটারের মাধ্যমে কেস অ্যানালিসিস করি, অর্থাৎ রেপার্টরি সফটওয়্যার গুলো আমরা ইউজ করি। অর্থাৎ এই সফটওয়্যার গুলো ইউজ করতে গেলে আপনাকে কম্পিউটার নলেজ জানতে হবে, এবং কম্পিউটার সম্পর্কে প্রাথমিক ধারণা আমরা আপনাদেরকে এখানে ইনক্লুড রেখেছি। সেখানেও আপনারা 6টা ক্লাস পাবেন। আমরা প্রাথমিক ধারণা দিব, বাকিটা আয়ত্ত করার বিষয় আপনাদের। এছাড়া আরো কিছু পরিষেবা আমাদের আস্তে আস্তে যুক্ত হচ্ছে, সংক্ষেপে আমি এগুলা বললাম। আর ডিটেল আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক দিলে আমি একটা লিংক দিব, সেখানে আপনারা আরো ডিটেল পাবেন। সেখানে সব বিষয়বস্তু ডিটেল আকারে লেখা আছে, শুধু সিলেবাসটা দেওয়া নাই, টেকনিক্যালি সিলেবাসটা দেওয়া নাই, কারণ আমাদের সিলেবাসটা আমাদের একটা বিশেষ সম্পদ, এটা আমরা ওপেন করতে চাই না, ঠিক আছে। কোনো কারণে একবার ওপেন হয়েছিল এবং সেটা ওপেন হওয়ার পরে আমাদেরকে মানে আন্তর্জাতিক ভাবে বাংলাদেশে একটা ডিগ্রি দেওয়া হয়, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি। সেখান থেকে আমাদের ফোন দিয়েছিল যে আপনাদের এই কারিকুলামটা আমাদেরকে দেয়া যাবে কিনা। তারা আমাদের এই কারিকুলামের আদলে তাদের কারিকুলাম সাজাতে চায়। এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল প্রোগ্রাম, ইংল্যান্ড থেকে পরিচালিত হয়। তারা বুঝতে পারছেন, এবং আমরা এটা যে কারণে আরো দিচ্ছি না, আমাদের এটা প্রতিনিয়ত আপডেট হচ্ছে। আমরা নতুন নতুন আইডিয়া, নতুন নতুন অভিজ্ঞতা এখানে সংযুক্ত করছি।
আপনারা যেসব ফ্যাসিলিটিস পাচ্ছেন আমাদের ফার্স্ট ব্যাচের স্টুডেন্টরা, সেকেন্ড ব্যাচের স্টুডেন্টরা এইসব ফ্যাসিলিটিস পায়নি। ইভেন আমাদের ফিফথ ব্যাচে আরো কিছু চমকপ্রদ জিনিস থাকবে যেগুলা আমাদের আপনাদের ঠিক ইমিডিয়েট ব্যাচ, ঠিক লাস্ট ব্যাচ যেটা ফোর্থ ব্যাচ তারাও পায়নি। আমাদের এটা প্রতিনিয়তই আপডেটের উপরেই থাকে। সুতরাং আরো ডিটেল আর বলতে পারছি না, সময় আছে, স্বল্পতা আছে। আর দ্বিতীয়ত আমি আপনাদের যেটা বললাম, আপনারা আমাদের একটা গ্রুপ আমি তৈরি করছি, সেই গ্রুপটার মধ্যে ইনফরমেশন পাওয়ার জন্য আপনাদের ফেসবুক আইডিটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দিলে আমি আপনাদের গ্রুপে অ্যাড করে নিব। এছাড়া আপনারা নিয়মিত আমাদের হোমিওডাইজিস্ট স্টুডেন্টস ফোরাম নামে যে গ্রুপটা আছে সেই গ্রুপে আমাদের নিয়মিত আপডেট পাবেন, সেখানেও আমরা আপডেট দিয়ে থাকি। ঠিক আছে, মুস্তাফিজ স্যারের কি আর কিছু বলার আছে? না স্যার, থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ, খুব চমৎকার ক্লাস, প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট থেকে খুব এনজয় হয়েছে। কাউকে আর সংজ্ঞা মুখস্থ করার দরকার হয়নি। আমি মনে করি যে এখন কেউ যদি আপনাদের জিজ্ঞাসা করে যে ফিজিওলজির কাজ কি, আপনারা খুব ইজিলি বলতে পারবেন। এবং অনেকের ধারণা, বাংলাদেশের ম্যাক্সিমাম হোমিওপ্যাথের ধারণা যে অ্যানাটমি, ফিজিওলজি এগুলা খুব বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু তারা আমি বলবো তারা ম্যাটেরিয়া মেডিকা ভালো করে পড়েনি নাই। ঠিক আছে, আমাদের ম্যাটেরিয়া মেডিকা তারা ভালো করে পড়েন নাই, এই জন্য বলবো, কারণ ম্যাটেরিয়া মেডিকা আর অর্গানন তো পড়েনি নাই। ম্যাটেরিয়া মেডিকা, অর্গানন, হোমিওপ্যাথির প্রত্যেকটা জায়গায় যেখানে যাবেন, রেপার্টরিতে যাবেন, যেখানেই যান, অ্যানাটমি, ফিজিওলজিক্যাল টার্মিনোলজি গুলো সেখানে পাবেন। ঠিক আছে, সেখানে পাবেন। যেমন আপনি অ্যাবডোমেন শব্দটা কোত্থেকে পেলেন? একটা শব্দে যদি বলি অ্যাবডোমেন, এটাই কোত্থেকে পেলেন? এই কারণে আপনার অ্যানাটমি, ফিজিওলজি এগুলোর দরকার হয়। অ্যানাটমি লোকেশনটা বোঝার জন্য, লোকেশন যদি আপনি না জানেন তাহলে কেউ বলতেও পারেন যে কিডনি থাকে মাথায়। ঠিক আছে, হোমিওপ্যাথিক ডাক্তারদের বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগের মধ্যে এটা একটা, যে তারা প্রায় অনেকে বলে যে এরা কিডনি কোথায় থাকে তাই জানে না। ঠিক আছে, এবং এটা শুধু অভিযোগ না, গুরুতর অভিযোগ এবং শাস্তিযোগ্য অপরাধ বলে আমি মনে করি। মানে আপনি ম্যাটেরিয়া মেডিকা ডাক্তার হবেন শুধু তা হবে না, ক্লাসিক্যাল হোমিওপ্যাথি করতে গেলে আপনাদের সবই জানতে হবে। অ্যানাটমি, ফিজিওলজি থেকে শুরু করে অ্যালাইড সাবজেক্ট যা আছে সবই জানতে হবে। শুধু তাই না, এর পাশাপাশি আপনাকে পরিবেশ সম্পর্কে জ্ঞান, ধর্ম সম্পর্কে জ্ঞান, মানুষ সম্পর্কে জ্ঞান, তারপরে আপনার টেকনোলজিক্যাল জ্ঞান, রাজনৈতিক জ্ঞান, এগুলাও জানতে হবে। আপনি এগুলো যত বেশি জানবেন তত আপনার জন্য সুবিধা হবে। সাপোজ আপনার কাছে একজন রোগী আসলো, ঠিক আছে, সে বললো যে আমার গলা ব্যথা। গলা ব্যথা বলতে কি গলা ব্যথা? সে বললো যে আমার এখানে গলা ব্যথা। আপনি জিজ্ঞেস করতে পারেন খুব বেশি, আপনি কি কয়েকদিনের মধ্যে খুব বেশি কথাবার্তা বলতে? সে বলবে হ্যাঁ। ঠিক আছে, কিন্তু আপনি যদি মাথায়, আপনার যদি স্টাডি না থাকে, আপনার যদি পারিপার্শ্বিক জ্ঞান না থাকে, আপনি তাকে জিজ্ঞাসা করবেন না যে আপনি কি কোনো রাজনৈতিক মানে নেতা বা এরকম একটা কোনো কিছুর সাথে যুক্ত আছেন কিনা। এই কোশ্চেনটা আপনি করবেনই না। কিন্তু আপনি তখন সবকিছু বিষয় নিয়ে চিন্তা করবেন, তখন আপনার মনে প্রশ্ন আছে, এই লোক এত কথা বলে কেন? এই লোক কি হয় সে শিক্ষকতা করে, অথবা সে জোরে কথা বলে, এরকম কোনো পেশার সাথে যুক্ত। পরে দেখলেন যে আপনি খোঁজ নিয়ে দেখলেন যে যদি আপনার সার্বিক জ্ঞান থাকে, আপনি স্বাভাবিকভাবে জিজ্ঞাসা করেন যে আপনি প্রচুর কথা বলতে হয় এরকম কোনো পেশার সঙ্গে কি যুক্ত আছেন? তখন সে যদি রাজনৈতিক নেতা হয়, সে একটু হেসেই বলবে যে হ্যাঁ, আমি তো একটা দলের লিডার, আমাকে প্রায় ভাষণ দিতে হয়। অথবা সে বলতে পারে যে আমাকে আমি একজন স্কুলের টিচার। অথবা সে বলতে পারে আমি একজন বক্তা, এমনি সাধারণ বক্তা। অথবা সে সাধারণ বক্তা বলতে যে আপনার যেগুলা থাকে না, যে এটাকে কি বলে যেন, টক শো করে, যারা টক শো করে, এরকম একটা কিছু। বা আপনার ওই যে উৎসাহিত করে যারা, তাদেরকে কি বলে যেন, কি স্পিচ
ইনফ্লুয়েন্সার্স বা হচ্ছে মোটিভেশনাল স্পিকার। হ্যাঁ, মোটিভেশনাল স্পিকার, এরকম একটা কিছু, অনেক কিছু হইতে পারে। কথা বুঝছেন না? এই জ্ঞানগুলো আপনার আসবেই না যদি আপনার বিভিন্ন সাইডে পড়াশোনা না করেন। এরকম আরো অনেক কিছু আছে, এরকম অনেক কিছু আছে। আমরা আপনাদেরকে ইয়ে করবো, এবং আমাদের এখানে এমন এমন কিছু সাবজেক্ট পাবেন যেগুলো সাধারণত আমাদের দেশে পড়ানোই হয় না। যেরকম আপনার হচ্ছে আমাদের একটা শাহিন স্যারের লেখা একটা বই আছে, যেটা বাংলা ইংরেজিতেও নাই বইটা, বাংলাতে তো নাই স্বাভাবিকভাবে। সেটা হচ্ছে ব্যবস্থাপত্রের প্রকার ও প্রকরণ, হোমিওপ্যাথিক ব্যবস্থাপত্রের প্রকার ও প্রকরণ, যেটাকে আমরা অ্যাপ্রোচ বলি। এই সাবজেক্টটা আপনি পাবেনই না, ঠিক আছে? কারণ আমরা পড়াতে যে দেখছি এই সাবজেক্টটা খুবই জরুরি সাবজেক্ট। সামনে আমাদের হিউম্যান সাইকোলজি নামে একটা ইয়ে থাকবে, আমাদের একটা ক্লাস থাকবে, এটা নিয়ে আমাদের কার্যক্রম চলতেছে। এরকম এমন কিছু সাবজেক্ট থাকবে যেগুলো হোমিওপ্যাথিতে এখনো যুক্ত হয়নি, কিন্তু যুক্ত হওয়া দরকার ছিল। আপনি যদি হিউম্যান সাইকোলজি না জানেন, আপনি ইয়ের ট্রিটমেন্ট কিভাবে করবেন, মানুষের ট্রিটমেন্ট কিভাবে করবেন? আপনি যদি হিউম্যান সাইকোলজি জানেন, তাহলে যেই লোকটার কথা বললাম, সে বক্তা, সে বা একটা লিডার, তার অ্যাটিটিউড দেখে আপনি বুঝতে পারতেন সে মনে হয় কোনো নেতা। সে তার হাঁটা, তার ঘরে আসার সাথে সাথে বুঝতে পারতেন। এরকম সবকিছু মিলে আমরা চাচ্ছি যে আপনারা একদম যেন আমাদের অপু স্যার যেটা এক্সাম্পল দিলেন, যে আমরা যেন স্কিলড হোমিওপ্যাথ তৈরি করতে পারি, নট স্কিল হোমিওপ্যাথ। ঠিক আছে? উই ওয়ান্ট টু আমরা শুধু স্কিল হোমিওপ্যাথ না, আমরা চাই দক্ষ, মানে স্কিল ক্লাসিক্যাল হোমিওপ্যাথ তৈরি করতে, প্রকৃত ধারার হোমিওপ্যাথ তৈরি করতে। এই জন্য আপনাদের সবার সহযোগিতা আমাদের লাগবে। ঠিক আছে? আপনারা আপনাদের বন্ধু বান্ধব অন্যদেরকে ইনভাইট করতে পারেন, আমাদের যেহেতু ফ্রি ক্লাস হচ্ছে এখানে, যেন তারা ডিসিশন নিতে পারে আমরা কিভাবে ক্লাস করি এবং কিভাবে ক্লাস করাই, আমরা কি দিতে চাই, কি তৈরি করতে চাই, এবং আমাদের লক্ষ্য কি, উদ্দেশ্যটা কি। যাই হোক, আজকে সুন্দর একটা ক্লাস আমরা উপভোগ করলাম। আপনারা সংখ্যায় মোটামুটি ছিলেন ভালোই, আপনাদেরকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আর পরিশেষে আমি আরো একবার উল্লেখ করে দিচ্ছি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা নিশ্চয় পেয়েছেন, 01797191852। এই নাম্বারে আপনারা আপনাদের ফেসবুক আইডির লিঙ্কটা দিলে আমরা যে নতুন গ্রুপটা খুলবো সেখানে আপনাদের অ্যাড করে নিব। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আশা করি পরবর্তী ক্লাসে আপনাদের দেখা হবে রুটিন অনুযায়ী, এবং আপনারা রুটিনটাও দেখবেন। অনেককে রুটিন দিয়েছি, কিন্তু আমাকে জিজ্ঞাসা করতেন স্যার আজকে ক্লাস আছে, ঠিক আছে? বা অনেককে রুটিন দেওয়ার পরে জিজ্ঞেস করতেছেন যে লিঙ্ক তো পেলাম না এখনো, মানে ওই দিন ক্লাসই নাই বা ক্লাসের টাইমই হয় নাই। এই জন্য আমাদের মেসেজ গুলা কিন্তু আপনাদের পড়তে হবে, আমরা কি মেসেজটা দিই। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন, এই প্রত্যাশা রেখে আজকের ক্লাসটা এখানেই শেষ করতে চাচ্ছি। আশা করি আগামী ক্লাসে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।